ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে একবার সুযোগ দিলেও আমার মনে হয় তোমার নিজেকে আরো একবার সুযোগ দেওয়া উচিত। এখনো তোমার জন্য জাবি, চবি, জবি, রাবি ও গুচ্ছ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অপেক্ষারত। তুমি চাইলে একটি আসন নিজের করে নিতে পারো। মনে রাখবে, এর জন্য শুধু দরকার একটি ভার্সিটি ওয়াইজ রিস্টার্ট। এর জন্য প্রথমেই তোমাকে ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আর আমাদের এই অল ইন ওয়ান ব্যাচে আমরা ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সে বাংলার জন্য থাকছে 15টি ক্লাস, ইংলিশের জন্য থাকছে 15টি ক্লাস, জিকের জন্য থাকছে 15টি ক্লাস এবং সর্বশেষ তোমার প্রস্তুতিকে গুছিয়ে এবং ঝালাই করে দেওয়ার জন্য থাকছে 4 থেকে 5 ঘন্টা ব্যাপী ম্যারাথন ক্লাস এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তোমার নিজেকে যাচাই করার জন্য প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। আর তার জন্য আমাদের এই ব্যাচে প্রতিটি সাবজেক্টের টপিক ভিত্তিক এক্সাম থাকবে, প্রতিটি সাবজেক্টের মডেল টেস্ট থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এবং মডেল টেস্ট শেষে তুমি আমাদের ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপে সকল এক্সাম ফাইল পেয়ে যাবে। আর এত কিছু পাচ্ছ মাত্র 1499 টাকায়। আর তাই কোর্সটি এনরোল করতে পেজে নক করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ। মনে রাখো, এই কোর্স কিন্তু 3, 4, 5 মাস নয়, তোমার বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত আমরা পড়াবো তোমাকে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিমিউনিটে আসা 2023-24 সেশনের একটি প্রশ্ন বাক্যশুদ্ধি সমাধান করব। আজকের এই সমাধানের মাধ্যমে পরবর্তী সময়ে কোনো প্রশ্ন আসলে অবশ্যই ইনশাল্লাহ কমন পাবে। চলো আমরা আজকে খুব সুন্দর করে এই ক্লাসটি করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে ফেলব। প্রশ্নটি এসেছে 2023-24 সেশনে, দেখতে পাচ্ছি আমরা প্রশ্নপত্রটাকে প্রথমে পড়ে নিচ্ছি কি কি বলেছে। নিচের বাক্যগুলোর বানান ব্যাকরণগত ত্রুটি সংশোধন করো এবং বলছে বাক্যে কোনো শব্দ সংযোজন মানে যুক্ত করা এবং বিয়োজন মানে বাদ দেওয়া যাবে না, মানে কোনো শব্দ যুক্ত করতে পারবো না, কোনো শব্দ ফেলতে পারবো না এবং বানান ব্যাকরণগত ত্রুটিগুলো সংশোধন করব। তো আজকের দেখো খেয়াল করে এখানে কত নম্বর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর রয়েছে। বাক্য আছে কয়টা? বাক্য আছে 8টা। তাহলে 8টা বাক্যে 4 নম্বর, মানে পার বাক্য 0.5 করে। তো আমরা এই ক্লাসে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি জিনিস জেনে যাব। ত্রুটি স্পেলিংটা এমসিকিউ পরীক্ষায় অনেক সময় ত্রুটিপূর্ণ বানানটা আসে। দেখো আমি শুধু লিখেছি এ, এটা কি বল, এটা হচ্ছে এ। আমি লিখেছি কি এ, এটা একটা বর্ণ। এবার লিখেছি আমি এর মাথায় মাত্রা দিয়েছি, এটা হয়ে গেল তয় রফলা। কি হয়ে গেছে? তয় রফলা। আমি এবার একটু নিচ দিকে দিয়েছি, এটা কিন্তু হয়ে গেল কয়ে রফলা। কি হয়ে গেছে? এটা হয়ে গেছে কয় রফলা। আবার আমি তয়রা ফলা মানে দিয়েছি, সাথে রস্য দিয়েছি, এটা কিন্তু হয়ে গেল ত, দেন হচ্ছে র এবং সাথে হচ্ছে রস্য। তাহলে খেয়াল করে দেখো যে এর মতো দেখতে কতগুলো যুক্তবর্ণ রয়েছে। তাহলে মাত্রা দিলে এ, নিচে দিলে কয়রা ফলা, উপরে গেলে তয় রয় রস্য। তাহলে আমরা ত্রুটি বানানে কি আছে? উপরে আছে এই হচ্ছে ত্রুটি, আর সাথে আমরা অবশ্যই পূর্ণ দিয়ে দিব। এর সাথে আমরা পূর্ণ দিয়ে দিলেই হয়ে যাবে ত্রুটিপূর্ণ। তাহলে আমরা এটি একটি জেনে ফেললাম যে ত্রুটিপূর্ণ বানানটা সতর্কতা খেয়াল রাখবো। চলো এবার আমরা একটি একটি করে প্রশ্ন সলভ করব। প্রথমে দেখতে পাচ্ছি মিষ্টির হাড়িতে পিপিলিকার শাড়ি দেখে তিনি অবাক হলেন। মিষ্টি তৎসম শব্দ, নত্যবিধান অনুসারে মধ্যাহ্ন শয়ে ট হবে। ডান, ঠিক আছে। হাড়ি বাংলা শব্দ, চন্দ্রবিন্দু হবে, এটাও ঠিক আছে। কিন্তু পিপিলিকা, দেখো পিপিলিকা বানানটা ভুল আছে, কারণ পিপিলিকা বানানটা হবে হচ্ছে এরকম হয়, অর্থাৎ হচ্ছে রশ্মি হবে, দীর্ঘ হবে এবং রশ্মি হবে। এটাকে আমরা মনে রাখতে পারি 121 দিয়ে। কি দিয়ে মনে রাখবো? 121 মানে রস্যু দীর্ঘ রস্যু, মানে রস্যই দীর্ঘই রস্যই। এরপরে দেখো শাড়ি বানান ঠিক আছে, শাড়ি বলতে সিকোয়েন্স বোঝাচ্ছে, অবাক, বাকি সব ঠিক আছে। এই পিপিলিকার মতো আরো 4টি বানান আছে, শব্দ আছে, সেগুলো আমরা একবারে দেখে নিই। দেখো পরবর্তী অংশে খেয়াল করে দেখো যে পরবর্তী সময় এই কারে বানানগুলো পরীক্ষা আসে। তো রস্যই দীর্ঘই খেয়াল করে দেখো এরকম আরো বানান আছে, এরকম আরো বানান আছে কারের, এগুলো প্যাচ লেগে যায়, ঝামেলা হয়ে যায়। এই কারণে এগুলোকে আমি ট্রাই করেছি একটু ছন্দ দিয়ে, এবং এখানে 121 বলতে রস্যই দীর্ঘ রস্যই, এটাকে আমি অ্যাড করে দিয়েছি। চলো আমরা দেখে নিচ্ছি। বিভীষিকাময় এক রাতে নিমিলিত চোখে দেখি 121টি পিপিলিকা জিজি বিষয় নিপীড়িত। তাহলে কি বলেছি মুখস্থ করে ফেলি আমরা। বিভীষিকাময় এক রাতে নিমিলিত চোখে, তন্দ্রাচ্ছন্ন চোখে দেখি 121টি পিপিলিকা জিজিবিষয় নিপীড়িত। জিজিবিষা মানে কি? জিজিবিষা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছাকে এক কথায় জিজিবিষা বলা হয়। এটি বিশেষ পরীক্ষায় 2 বার 3 বার এসেছে ব্যাক টু ব্যাক, সুতরাং এটা হচ্ছে এক কথায় প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই
5টা শব্দ বিভীষিকা, নিমীলিত, পিপীলিকা, জিজিবিষা, নিপীড়িত হচ্ছে কি হয় 121, মানে রস্যই দীর্ঘী রস্যই হয়। আমার মনে হয় বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী অংশে যাচ্ছি, 2 নম্বর বাক্যে যাচ্ছি। মুমূর্ষ রোগীর বোন হতাশ চোখে তাকিয়ে আছেন। এখানে মুমূর্ষ বানানটা ভুল। মুমূর্ষ বানান হয় ময় রস্যু ময় দীর্ঘ এবং হচ্ছে রস্যু হয়, মানে রস্যু দীর্ঘ রস্যু। এখানে এটা ভুল আছে, এটা নাই, তার মানে মুমূর্ষ বানানটা কি আছে, ভুল আছে। তো আমি তোমাদেরকে আরো কয়েকটি বানান দেখে দিচ্ছি। যে মুহূর্ত বানান আছে, এই মুহূর্ত বানান কিন্তু রস্যু দীর্ঘ হয়। এরকম আরো আছে সুষ্ঠু, সুষ্ঠু, এটা সবসময় রস্যু রস্যু হয়। এবং আরো আছে যেমন শুশ্রূষা, কি বলেছি, শুশ্রূষা, এই শুশ্রূষা বানানে কিন্তু রস্যু দীর্ঘ রস্যু হয়। আছে নূপুর, নূপুর বানানটাও কিন্তু পরীক্ষা এসেছে, নূপুর পুর হয় রস্যু আর নূপুর দীর্ঘকার হয়। এরকম আরো আছে মুহুর্মুহু, এটা পরীক্ষা অনেকবার এসেছে, কি বলেছি, মুহুর্মুহু, মুহুর্মুহু পরীক্ষা অনেকবার এসেছে। তাহলে এই রস্যু দীর্ঘ যে প্যাচ আছে এই বাংলাটা খেয়াল রাখবো। আরো একটি বিষয় লক্ষ্য করো, এই রোগী এটাও কিন্তু পরীক্ষা আসে, এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে, ঠিক আছে। দেখো মূল শব্দ হচ্ছে রোগ, এই রোগ হচ্ছে কিন্তু নাউন, রোগ কি নাউন। এবার আমি ইন প্রত্যয় যুক্ত করে দিলাম রোগী, কি করে দিয়েছি, রোগী করে দিয়েছি। এটা কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ, কি হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এবার যখন তুমি নির্যুক্ত করবা তখন কিন্তু এই নিরোগী শব্দটা খেয়াল করে দেখো, নিরোগী, আমি যদি এটা বলি তাহলে এটা কিন্তু ভুল হবে, এটা কি হবে, ভুল হবে। তাহলে শুদ্ধ কি, মনে রাখবা নির্যুক্ত করলে লাস্টে দীর্ঘিকার হয় না, এই দীর্ঘিকারটা এখানে হবে না। তাহলে শুদ্ধ কি, শুদ্ধ হচ্ছে নিরোগ, শুদ্ধ কি নিরোগ। তাহলে আমরা মনে রাখবো রোগ হয়, রোগী হয় এবং নির্যুক্ত করার কারণে হয়ে যাবে নিরোগ, নিরোগী হবে না। তোমরা বাক্য শুদ্ধিতে দেখবে পরবর্তী অংশে, বা তোমরা দেখেছ নিরোগী লোক সুখী, এটা ভুল, নিরোগী লোক সুখী, নিরোগী এটা হবে না, শুদ্ধ কি হবে, নিরোগ। তাহলে এটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, দেখো আমরা কিন্তু এই নিয়মটাও শিখে ফেললাম, রোগ রোগী নিরোগ, অর্থাৎ নিরোগী হচ্ছে ভুল। চলো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, 3 নাম্বার, সব সময় সৌজন্যতা দেখানো উচিত। আচ্ছা, সৌজন্যতা ভুল, এখানে মূল শব্দ হচ্ছে সৌজন্য, এটা হচ্ছে নাউন, এটা কি নাউন। আবার তুমি তা দিয়েছো, মানে তা দেওয়া আছে, এই তা কিন্তু একটা প্রত্যয়, মনে রাখবা, মনে রাখবা এই তয়ে ব, তয়ে আকার এবং জ, এগুলো কিন্তু প্রত্যয় এবং এগুলো সবসময় বিশেষ্য নির্দেশ করে, কি নির্দেশ করে, সবসময় বিশেষ্য নির্দেশ করে। তাহলে এখানে দেখো জফলা আছে, আবার তা দিয়েছো, তাহলে ডাবল বহুবচন হয়ে গেল না, নাউন নাউন হয়ে গেল, এটাকে বলা হয় বাহুল্য দোষ, ইংরেজিতে বলা হয় রিডান্ডেন্সি, এটা করা যাবে না। আর একটা জিনিস খেয়াল করে দিই, এটা নিয়ে আমি কথা বলছি, একটু বিস্তারিত কথা বলবো, কারণ এই সৌজন্যতা, দীনতা, দারিদ্রতা, কার্পণ্যতা এগুলো পরীক্ষা আসে, এই জিনিসগুলো আমি একটু কথা বলবো, নিয়মটা আমি শিখিয়ে দিব, তাহলে যে কোনো সময় পরীক্ষা আসলে একটা এমসিকিউ কমন পাবা, কারণ এই নিয়ম থেকে পরীক্ষা প্রশ্ন কমন আসেই। আচ্ছা, এবার আসো উচিত, একটু দেখা দিচ্ছি, এখানে উচিত বানান শুদ্ধ আছে। আমরা অনেক সময় দেখেছি যে উচিত বানানটা আগে, বা অনেক সময় পরীক্ষা আসে খণ্ডত, এটা হচ্ছে ভুল, এটা কি ভুল। তাহলে শুদ্ধ কি হবে, শুদ্ধ হচ্ছে উচিত, মানে ত ইউজ করতে হবে। আরেকটা আছে আমরা অনেক সময় লিখে রাখি অনুচিত, যেমন এটা কিন্তু পরীক্ষা এসেছে অনুচিত, এটাও কিন্তু ভুল। তাহলে শুদ্ধ কি হবে, শুদ্ধ হবে হচ্ছে ত দিয়ে, কি দিয়ে হবে, ত দিয়ে, এটা হচ্ছে শুদ্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি উচিত বানান কি হয়, উচিত বানান হয় হচ্ছে ত হয়, অনুচিত এটাও কি হবে, অনুচিত হবে, ত দিয়ে হবে। ওকে, চলো আমরা এই যে নিয়মটি, এটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলি। তাহলে খেয়াল করে দেখো, বিশেষণের সাথে তা যুক্ত করলে হয়ে যায় বিশেষ্য, আর বিশেষণের সাথে জ যুক্ত করলে হয়ে যায় বিশেষ্য। অর্থাৎ তুমি একটা নাও, একটা বিশেষণকে দুটি ওয়েতে তা দিয়ে বা জ দিয়ে তুমি বিশেষ্য করতে পারবা। ওকে, এবার আসো আমি দেখাচ্ছি জিনিসটা, খেয়াল করে দেখো। আমি লিখলাম হচ্ছে অলস, কি লিখেছি, অলস লিখেছি। তাহলে অলসটা তুমি কিভাবে বুঝবা যেটা বিশেষণ, এক্ষেত্রে আমার একটা ট্রিক্স আছে, মনে রাখবা কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায় সাধারণত, আর কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, কি পাওয়া যায়, অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে মনে মনে একটা সেন্টেন্স মেক করো, অলস পরীক্ষা এসেছে, তাহলে মনে মনে একটা সেন্টেন্স মেক করো, অলস, লোকটি অলস। তাহলে প্রশ্ন হচ্ছে লোকটি কেমন, লোকটি অলস, তার মানে এই অলস অবশ্যই কি অ্যাডজেক্টিভ, সাথে আবার তা দিয়ে দাও, হয়ে যাবে কি, হয়ে যাবে হচ্ছে অলসতা, কি হয়ে যাবে, অলসতা, পেয়ে গেলাম। আবার লিখলাম আমি অলস, যোগ কি দিব, এবার জ দিব, তাহলে হয়ে যাবে কি, দেখো কি হয়ে যাচ্ছে, অলস দিলাম, এবার জ আছে আমি জফলা দিব। এখন মনে রাখবা তা যুক্ত করলে কোনো পরিবর্তন হয় না, কি হয় না, পরিবর্তন হয় না, কিন্তু জ যুক্ত করলে পরিবর্তন হয়, কি হয়, পরিবর্তন হয়, মানে আদি স্বর বৃদ্ধি পায়। এখন তুমি হয়তো এই জিনিসটা বুঝবা না, আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, দেখো খুবই সহজ, আদি স্বর বৃদ্ধি পায়। প্রশ্ন হচ্ছে আদি স্বর জিনিসটা কি,
দেখো আমি লিখেছি দল, বলো কি লিখেছি? দল লিখেছি। এটা বর্ণ বিশ্লেষণ করলে হবে দয়ে কোনো কার নাই অ আসবে, আবার ল আছে লয়ে কোনো কার নাই একটা অ আসবে। আচ্ছা বলো তো ভাইয়া, এই বর্ণটা মানে দল শব্দটাই প্রথম বর্ণ কোনটা? প্রথম বর্ণ কোনটা? অবশ্যই কি হবে? দ হচ্ছে প্রথম বর্ণ, দ কি প্রথম বর্ণ। আবার আরেকটা প্রশ্ন, এই শব্দটার প্রথম ব্যঞ্জন কি? অবশ্যই প্রথম ব্যঞ্জনও কি? প্রথম ব্যঞ্জন হচ্ছে দ। পরীক্ষা আসতে পারে যে এই শব্দের প্রথম ব্যঞ্জন কি, এই শব্দের প্রথম বর্ণ কি। আচ্ছা আবার তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন, এই শব্দটার বা এই বর্ণ সমষ্টির প্রথম স্বর কোনটা? দেখো দ হচ্ছে ব্যঞ্জন, ওই অ হচ্ছে প্রথম স্বর, তাহলে প্রথম স্বর কি? প্রথম স্বর হচ্ছে অ। প্রথম স্বর কি? এখানে আদি স্বর বা প্রথম স্বর হচ্ছে অ। তাহলে আমরা খেয়াল রাখবো দয়ের সাথে কোনো কার নাই, তার মানে এখানে প্রথম স্বর কি হবে? অ হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে অলস, এই শব্দের প্রথমে কি আছে? অ আছে। তাহলে অ বৃদ্ধি পাবে, আদি স্বর। তো আদি স্বর বৃদ্ধির নিয়ম আছে একটা, আদি স্বর বৃদ্ধির নিয়মটা আমরা এখানে লিখে রেখেছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। মনে রাখবা অ থাকলে কি বলেছি? অ থাকলে হয়ে যাবে হচ্ছে আ, রস্যই দীর্ঘই থাকলে হয়ে যাবে এ অথবা ওই হবে। কোনটা হবে তুমি এটা পারবে, এটা প্যারা নেওয়ার দরকার নাই। রস্য দীর্ঘ থাকলে ও অথবা ও হবে, কোনটা হবে তুমি পারবা, সমস্যা নাই। রি থাকলে অর অথবা আর হবে। ওকে, তাহলে আমরা বাম থেকে ডান মুখস্থ রাখবো। সিমিলারলি অনেক সময় প্রয়োজন হয়, প্রয়োজনে ডান থেকে আমরা বাম মুখস্থ রাখবো। তাহলে অ সমান আ, ই সমান এ বা ওই, আর এ সমান ই, ওই সমান ই, উ সমান ও বা ও, কিন্তু ও সমান কি উ, ও সমান কি উ। রি সমান অর বা আর, কিন্তু অর সমান কি রি, আর সমান কি রি, আর সমান অ সমান আ। এভাবে আমরা মনে রাখবো। তাহলে এখানে শুরুতে প্রথম এই অলস শব্দে দেখতে পাচ্ছি আমরা সরাসরি অ হচ্ছে প্রথম স্বর, তাহলে প্রথম স্বর অ হয়ে যায় কি আ হয়ে যাবে। তার মানে এই হচ্ছে আ দিয়ে দিলাম, হয়ে গেল আলস্য। তাহলে এখানে খেয়াল করে দেখো আমি আদি স্বর চেঞ্জ করে ফেললাম, যারা পারো না শিখে নাও। তাহলে অলস হচ্ছে অলস হচ্ছে শুদ্ধ, অলস হচ্ছে শুদ্ধ, ঠিকঠাক লিখি, অলস হচ্ছে শুদ্ধ এবং অলসতা হচ্ছে শুদ্ধ এবং আলস্য হচ্ছে শুদ্ধ। এই তিনটা শব্দের বাইরে তুমি যদি পরিবর্তন করতে যাও কোনোভাবে, লাইক আলস্যতা, ভুল হয়ে যাবে। তুমি এখানে জফলা দিয়েছো তা দিয়েছো, ভুল হয়ে যাবে। মানে এই তিনটা শব্দকে চেঞ্জ করতে গেলেই সব ভুল হয়ে যাবে। ডান। এবার চলো আমরা যেগুলো পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই শব্দগুলো আমরা দেখি। আমি লিখলাম দরিদ্র, কি লিখেছি? লিখলাম দরিদ্র। তাহলে দরিদ্র যুক্ত আকারে তা সমান কি হবে? সমান দেখো কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, যা আছে তাই, দরিদ্রতা সেম। আবার দেখো আমি লিখলাম দরিদ্র, লিখেছি আমি যোগ আমি জ দিয়েছি, তাহলে জ দিলে কি হবে? এই দেখো দরিদ্র, যা আছে আমি লিখে ফেললাম, যা আছে লিখে ফেললাম। তাহলে আমি জ দিলে কি হবে? জফলা হবে। কিন্তু আদি স্বর বৃদ্ধি পায় জফলা দিলে। তাহলে এখন দয়ের সাথে কোনো কার আছে? খেয়াল করো ভাই, কোনো কার আছে না? শর্টকাট দেখো, কোনো কার আছে না? অ আছে। তার মানে তাহলে অ থাকলে কি হয়? ওই যে অ থাকলে আ হয়ে যায়, তাহলে আ হবে কি? এই যে আকার হয়ে গেল, হয়ে গেল আকার, হয়ে গেল আ। তার মানে মনে রাখবা দরিদ্র হচ্ছে শুদ্ধ, দরিদ্রতা হচ্ছে শুদ্ধ এবং দারিদ্র হচ্ছে শুদ্ধ। কেউ যদি গায়ের জোর দিয়ে বলে দারিদ্রতা, তুমি নিশ্চিত থাকো সে হচ্ছে বাহুল্য দোষ করে ফেলেছে, ভুল করে ফেলেছে। ডান। এবার আসো আর একটা আমি দেখাই, আর একটা দেখাই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা প্রত্যেকটা এসেছে। দিন, এই দিন যোগ আকারে তা সমান কি বলতো? সমান হচ্ছে দীনতা। আচ্ছা আবার দেখো দিন লিখলাম, দিন যোগ হচ্ছে জ সমান কি? যা আছে আমি লিখে নিলাম, যা আছে লিখে নিলাম, যা আছে লিখে ফেললাম। এখন এই যে দীর্ঘই আছে, তাহলে দয় দীর্ঘইকার আছে, তাহলে দীর্ঘকারী প্রথম স্বরে বর্ণে এই শব্দে, তাহলে দীর্ঘই হয়ে যায় কি? দীর্ঘই হয়ে যায় এ বা ওই, যে কোনো একটা। তাহলে আমি প্রথমে এ দিয়ে দেখবো, কি দিব? চেঞ্জ করব এ দিয়ে, প্রথমে এ দিয়ে দেখবো, এ দিয়ে চেঞ্জ করব দেন্য। আচ্ছা বলো তো দেন্য বলে কিছু আছে জীবনে? না। তাহলে হবে কি? ওই যে ওই দাও, এবার ওই দিয়ে দাম, ওই দিলে মিলে যাচ্ছে দৈন্য, হ্যাঁ এবার মিলে গেছে। তার মানে হচ্ছে দিন শব্দটা শুদ্ধ, দীনতা শব্দ শুদ্ধ এবং দৈন্য হচ্ছে শুদ্ধ, বাকি সব দুনিয়ায় যা আছে ভুল। এরকম আছে বিচিত্র, বিচিত্রতা, বৈচিত্র্য, বিশিষ্ট, বিশিষ্টতা, বৈশিষ্ট্য, দুর্বল, দুর্বলতা, দৌর্বল্য, একতা, ঐক্য, সম, সমতা, সাম্য, অনেক শব্দ আছে। কৃপণ, কৃপণতা, কার্পণ্য, স্বজন, স্বজনতা, স্বতন্ত্র, স্বতন্ত্রতা, স্বতন্ত্র, অনেক শব্দ আছে অনেক। এখন চলো আমরা চলে যাচ্ছি যেটা আমাদের পরীক্ষায় এসেছে, সেখানে আমরা মুভ করব। ওকে, তাহলে আমাদের সৌজন্যতা দেখো, মূল শব্দ হচ্ছে, শিখে নাও, আজীবন পারবা, আর কোনোদিন ভুল হবে না, শিখে নাও। মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে সুজন, যোগ তুমি তাকে তা দিবা, তাহলে হয়ে যাবে কি? সুজনতা। এটার প্রচলন কম। আবার দেখো
সুজন লিখলাম, যোগ আমি কি দিব, জ দিব, হয়ে যাবে কি, হয়ে যাবে, আগে লিখে নাও, আগে আমরা লিখে নিচ্ছি, আমরা আগে লিখে নিই, এ হচ্ছে জফলা দিলাম। তাহলে এখন জফলা দিয়েছি, আদিস্বর বৃদ্ধি হবে, তাহলে আছে কি সু, আছে কি বলতো, আছে সু, তাহলে সু উ আছে, তাহলে উ থাকলে কি হয়, ও বা ও হয়, কি হয়, ও বা ও হয়, তার মানে এখানে অবশ্যই চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, ও বা ও। এখন তুমি বলো তো, আমি ও দিলাম, আচ্ছা সৌজন্য আছে না, শব্দটা কি, ও দিয়ে সৌজন্য। তাহলে এবার মনে রাখবা এখানে শুদ্ধ কি, এখানে শুদ্ধ হচ্ছে সুজন, শুদ্ধ কি, সুজনতা, এটা প্রচলন কম, আর এটা কি, সৌজন্য। তাহলে তুমি যদি এর সাথে আবার তা যুক্ত করো, এটা তো নিজেদের নাউন, এটাও কি নাউন, এটাও কি নাউন, যে কোনো একটা ইউজ করবা। এখন তুমি যদি জোর করে তা দাও, তাহলে বাহুল্য দোষ হয়ে যাবে না, হয়ে যাবে। তার মানে এখানে এটা হচ্ছে ভুল, এখানে কি বলেছি, এখানে এটা হচ্ছে ভুল, এটা কি ভুল। তাহলে শুদ্ধ কি হবে, সবসময় সৌজন্য দেখানো উচিত। আমার মনে হয় বুঝতে পেরেছো, আমার মনে হয় বুঝতে পেরেছো। যারা ক্লাসটি দেখছো, নিয়মগুলো বুঝতে পারছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবা, লাইক দিবা এবং একটু রেসপন্স করবা। আমি খুব কষ্ট করে ক্লাস নিচ্ছি, দেখতে পাচ্ছ, এবং খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করছি। সুতরাং বেনিফিট হলে অবশ্যই একটা শুকরিয়া আদায় করবা কমেন্টে, বা তোমরা পরবর্তী কি কি ক্লাস চাও এভাবে, সেটাও আমরা বলবা। এবার চলো 4 নম্বরে যাচ্ছি। তিনি উদ্ধতপূর্ণ আচরণ করে সবাইকে হতবাক করে দিলেন। আচরণে মূর্ধন্য হয়, র আছে মূর্ধন্য, তৎসম শব্দ নত্যদান অনুসারে ডান, ঠিক আছে। তিনি উদ্ধতপূর্ণ, এটা হচ্ছে ভুল। কেন, দেখো ওই আগের নিয়মটা সেম, এই নিয়মটা চলে আসবে এখানে। দেখো উদ্ধত, দেখো এই উদ্ধত লোকটি হচ্ছে উদ্ধত, কেমন উদ্ধত, এই উদ্ধত হচ্ছে কি নাউন, উদ্ধত কি নাউন, তাহলে যোগ ত্যাগের তা দাও, তাহলে হবে কি উদ্ধততা। এটা পরীক্ষায় কম আসে, প্রচলন কম, তা আমি লিখলাম না উদ্ধত। তাহলে উদ্ধত নিজেই কি, উদ্ধত হচ্ছে নিজেই অ্যাডজেক্টিভ। তুমি জ দাও, জ দিলে কি হবে, জ দিলে হবে উ হয়ে যাবে। দেখো নিয়ম আছে, উ হয়ে যায় কি, ও বা ও, কি যায়, ও বা ও হয়ে যায়। তো এখানে হয়ে যাবে হচ্ছে অধ্যত, কি যাবে বলতো, অধ্যত, আর জফলা হবে অধ্যত। তার মানে নাউন হচ্ছে কোনটা, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন এই যে পূর্ণ আছে, খেয়াল করে দেখো, পূর্ণ আছে, মনে রাখবা এই যে পূর্ণ, মনে রাখবা পূর্ণ কিংবা হীন এগুলো কোন শব্দের শেষে যুক্ত করলে ওই শব্দ হয়ে যায় অ্যাডজেক্টিভ। বলো কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে উদ্ধত, এই উদ্ধত সে নিজেই কি অ্যাডজেক্টিভ হয়ে বসে আছে, আগে থেকেই অ্যাডজেক্টিভ বসে আছে। তুমি আবার দিলা কি, পূর্ণ দিলা, তাহলে ভাই ডাবল পূর্ণ দিয়েছো, তার মানে কি হলো, ডাবল অ্যাডজেক্টিভ হয়ে গেছে না। তার মানে এটা হচ্ছে বাহুল্য দোষ। এটা কি বাহুল্য দোষ, এটা কি হবে, এটা হচ্ছে বাহুল্য দোষ, ক্রস। তাহলে শুদ্ধ কি হবে, এখানে শুদ্ধ হবে দুটো, হয় অধ্যত আর না হয় উদ্ধত। বুঝো, এটা বানান শুদ্ধ, এটা এই দুটো কি বানান শুদ্ধ, দুটো কি বানান শুদ্ধ, বানান কি, এই দুটো হচ্ছে বানান শুদ্ধ। তবে এখানে সেট হবে কোনটা, এখানে সেট হবে কোনটা, খেয়াল করে দেখো। তিনি উদ্ধতপূর্ণ আচরণ করে, আচরণ কি নাউন, কেমন আচরণ করে, বুঝো, তিনি উদ্ধতপূর্ণ আচরণ, দেখো তিনি উদ্ধতপূর্ণ আচরণ করে, কেমন আচরণ করে, নাকি কি আচরণ করে, না কেমন আচরণ করে। তার মানে এখানে সেট হবে হচ্ছে না অ্যাডজেক্টিভ সেট হবে, কি সেট হবে, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমি দিব কি, অবশ্যই উদ্ধত দিব, মানে এটা হচ্ছে শুদ্ধ, এই পূর্ণ হচ্ছে ভুল। আমি সিম্পলি বলতে পারতাম যে উদ্ধত হচ্ছে অ্যাডজেক্টিভ, সাথে আবার পূর্ণ যুক্ত করা হয়েছে আরো একটি অ্যাডজেক্টিভ, এই কারণে এটা বাহুল্য দোষ হয়ে গেছে, তাই আমি এখানে উদ্ধতই রাখবো। এটা বললে কিন্তু সিনেমা শেষ হয়ে যেত, বাট আমি তোমাকে শেখানোর জন্য একটু এক্সপ্লেন করলাম, ভেঙে দিলাম, জীবন বৃত্তান্ত করে দিলাম উদ্ধতর। আমার মানে বুঝতে পেরেছো, তাহলে এখানে অ্যাডজেক্টিভ লাগবে, উদ্ধত দিব। তাহলে এখানে এটা দিলে কিন্তু হবে না, এখানে কিন্তু এটা রিসিভ করবে না, এখানে কিন্তু এটা রিসিভ করবে না, এখানে রিসিভ করবে কোনটা, রিসিভ করবে হচ্ছে এটা, কারণ অ্যাডজেক্টিভ লাগবে। এটা কি নাউন দিলে হবে না, বুঝতে পেরেছো। তাহলে প্রয়োগটাও বুঝতে হবে, শুধু বসায় দিলে হবে না, প্রয়োগটা বুঝতে হবে। এখানে এই সেন্টেন্সে এটা কোন রূপে এসেছে, নাউন রূপে আসবে না এসেছে নাকি বিশেষণ রূপে আসবে, এটা খেয়াল রাখতে হবে। চলো পরবর্তী অংশে 5 নম্বর বাক্যে চলে যাচ্ছি আমরা, দারিদ্র। ঠিক আছে, ওই যে পড়াইছি মনে নাই, দরিদ্র যোগ তয়কারে তা সমান কি, সমান হচ্ছে দরিদ্রতা। আর একটা পড়েছি আমরা, দরিদ্র যা আছে রেখে দিব, জফলা দিব, আদিস্বর বৃদ্ধি করে দিব। তাহলে এই তিনটা হচ্ছে শুদ্ধ, এই তিনটা কি শুদ্ধ। এখানে কি তিনটার মধ্যে আছে, হ্যাঁ আছে, তার মানে এটা কি শুদ্ধ। দারিদ্র অসম্মানের নয়, বরং ধনের অহমিকায় ব্যক্তিকে হীন করে তোলে। ব্যক্তি বানান কিন্তু ঠিক আছে, ব্যক্তি বানান কি ঠিক আছে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটু এই বাক্যটা একটু জটিল আছে, কারণ এখানে সবই শুদ্ধ, বাট প্রয়োগে ঝামেলা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা বাক্য সংকোচন পড়েছিলাম, আমাদের মনে আছে বাক্য সংকোচন আছে, বাক্য সংকোচন আছে। সেই বাক্য সংকোচনে খেয়াল করে দেখো, ধনের অহমিকায় ব্যক্তিকে হীন করে তুলে, ছোট করে তুলে, হীন বলতে ছোট। এখানে বরং আছে, এখানে বলেছে কি দারিদ্র অসম্মানের নয়। এখন এখানে খেলা হচ্ছে দুইটা, এক দারিদ্র নিয়ে, এক ধন সম্পদ নিয়ে। বুঝছো, খেলা হচ্ছে দুইটা নিয়ে, এক ধন সম্পদ নিয়ে, এক দারিদ্র নিয়ে। মনে রাখবা বাক্য সংকোচক আছে, এই বাক্য সংকোচকের নিয়ম হচ্ছে একটা বেশি বুঝাবে, একটা কম, একটা বড় একটা ছোট বুঝাবে, অর্থাৎ বিপরীত বুঝাবে, দোষ বুঝাবে। আমি আবার বলছি, বিপরীত বুঝাবে, দোষ বুঝাবে, এটা হচ্ছে সংকোচক। নেতিবাচক খারাপ কিছু বোঝাবে, বিরোধ বোঝাবে, সেটা নেতিবাচক এই সংকোচক। যেমন আমি বলতে পারলাম লোকটি ধনী কিন্তু কৃপণ। বুঝো, ধনী কিন্তু কৃপণ। লোকটি বিদ্বান কিন্তু সৎ ব্যক্তি নন। খেয়াল করছো, দুইটাকে দুই দিকে যাচ্ছে কিন্তু, খেয়াল করছো? বুঝো, তোমাকে এত ডাকলাম তবু তুমি শুনলে না, নিজ দিকে যাচ্ছে, এরকম এই টাইপের, এটাকে বলা হয় সংকোচক। আসো এবার, ধনের অহমিকায় ব্যক্তিকে হীন করে তোলে। এখানে হবে কি দারিদ্র নয়, এই অসম্মানটা লাগবে না। বুঝছো, দারিদ্র নয়, খেলা হচ্ছে ধন আর দরিদ্র নিয়ে। তাহলে বলতে হবে কি দারিদ্র নয়, বরং ধনের অহমিকায় ব্যক্তিকে হীন করে তোলে। অর্থাৎ এখানে কনসেপ্টটা হবে কি, সহজ করে বলি, কনসেপ্টটা হবে হচ্ছে এরকম যে এই অসম্মানের এটা বাদ যাবে। এটা কি হবে? এটা বাদ যাবে। তার মানে দারিদ্র নয়, বরং ধনের অহমিকায় ব্যক্তিকে হীন করে তোলে। বুঝছো, এটা একটু প্যাস ছিল। ওকে, চলো আমরা নেক্সট চলে যাচ্ছি, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো বিবাদমান এই যে ঝামেলা, দুই পক্ষ অবশেষে সন্ধি স্থাপন সম্মত হলো। বাকিটা ঠিক আছে। বিবাদমান মনে রাখবা, আজকে থেকে মনে রাখবা আমি কি লিখেছি, বিবাদমান। এই বিবাদমান কথাটা হচ্ছে ভুল। তাহলে শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে বিবোধমান। কি বলেছি বলতো? বিবোধমান। কি বলেছি? বিবোধমান। এই যে বিবোধমান, বুঝতে পেরেছ? এটা হচ্ছে শুদ্ধ। আর একটা আছে, আমরা অনেক সময় বলে রাখি প্রবাহমান। কি বলি? প্রবাহমান। এটা হচ্ছে ভুল। তাহলে শুদ্ধ কি হবে? শুদ্ধ হচ্ছে প্রবাহমান। কি হবে বলতো? প্রবাহমান। এটা হচ্ছে শুদ্ধ। একটু খেয়াল রাখবা, পরীক্ষা কিন্তু আসে। তাহলে বিবাদমান নয়, হবে হচ্ছে বিবোধমান, আর প্রবাহমান নয়, হবে হচ্ছে প্রবাহমান। আর আরেকটা জিনিস শিখাই দিচ্ছি, এই যে হলো আছে, মনে রাখবা এখানে দুটো ঘটনা হয়। একটা হচ্ছে হল। এই হল বলতে বোঝায় আবাসস্থল। মানে তুমি যখন ভার্সিটিতে পড়বা তখন হচ্ছে তুমি দেখবা যে হল পাই, তাই না? অ্যাটাচমেন্টে কি পাই? হল পাই। এটা হচ্ছে আবাসস্থল, জায়গা। বা সিনেমা হল হতে পারে, সিনেমা হল দুটো হতে পারে। আর এই যে লয় করে যখন দিবা, এটা হচ্ছে ক্রিয়া। এটা কি বলতো? এটা হচ্ছে ক্রিয়া। তাহলে মনে রাখবা ক্রিয়াপদ হিসাবে তুমি কখনোই ল দিবা না, শুধু কি দিবা? ওকার দিবা। তাহলে যখন দেখবা হ আর ল আছে, তখন খেয়াল করবা এটা কি ক্রিয়া হিসাবে এসেছে নাকি এটা হল, আবাসস্থল কিংবা সিনেমা হল হিসাবে এসেছে, খেয়াল রাখবা। তাহলে ক্রিয়া হইলে অবশ্যই ওকারন্ত হবে। কি হবে? ওকারন্ত হবে। দেখছো, একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে দিচ্ছি। তুমি এখানে আমরা 8টা বাক্য সলভ করাবো, কিন্তু তোমার জীবনে অনেকগুলো বাক্য সলভ হয়ে যাচ্ছে অনাগত কিংবা এসেছে সেগুলো। এবার চলো 7 নম্বর বাক্যে যাচ্ছি। প্রশ্নের ডান পাশে উল্লিখিত সংখ্যামান নির্দেশক। মানে এই যে এটা বলছে, হ্যাঁ, এই যে এটা বলতেছে, এটা একটা বলছে। তাহলে প্রশ্নের ডান পাশে উল্লিখিত সংখ্যামান নির্দেশক। আচ্ছা, এখানে সব ঠিক আছে। উল্লিখিত নিয়ে আমি প্রথমে কথা বলবো, এটা শুদ্ধ আছে। মনে রাখবা আজকে থেকে উল্লিখিত, এটা কেন শুদ্ধ? এটা প্রথমে সন্ধি বিচ্ছেদ করবা। তাহলে সন্ধি বিচ্ছেদ করলে হয় উত যোগ হচ্ছে লিখিত। লিখিত বলে শব্দ আছে না? নাই, আছে। তার মানে এটা শুদ্ধ। এবার এর এগেনস্টে আর একটা প্রচলন ভুল আছে, যেটা আমরা অনেক সময় দেখি, বা আমরা এখনো অনেক সময় লিখি অনেকেই। তাহলে এই দেখো লিখিত, কি বলেছি? এটা কি বলেছে দেখো তো? উল্লেখিত। এটা সন্ধি করলে কি হয়? উত হয়। আর এখানে একার আছে, তার মানে কি হবে? লিখিত হবে। আচ্ছা, তুমি বলো তো লিখিত বলে কি কিছু আছে? না। এই কারণে এই শব্দটা হচ্ছে শুদ্ধ, আর এই শব্দটা হচ্ছে কি বলতো? ভুল। আচ্ছা, এখন শুদ্ধ হয়ে আছে এখানে। আচ্ছা, কোনো সময় সংখ্যা মান নির্দেশক, হ্যাঁ, সংখ্যা মান নির্দেশক করেছে। এখানে ভুলটা হচ্ছে প্রশ্নের ডান পাশে, এটা হচ্ছে ভুল। কেন ভুল? খুবই সিস্টেমেটিক বিষয়, শিখে নাও। মনে রাখবা সাধারণত সমাসে দুটো পদ একত্রে বসে, অ্যাটাচ থাকে সব সময়, মানে অলওয়েজ, প্রায়। দুই এক ক্ষেত্রে আলাদা হয়, তবে সর্বদা চেষ্টা করতে হবে একত্র। এখানে ডান পাশ হচ্ছে সমাসসাধিত শব্দ। কি বলেছি? ডান পাশ হচ্ছে সমাসসাধিত শব্দ, তাই ডান পাশ হবে একত্র। বলো কি হবে? একত্র। এটা এখানে ভুল ছিল।
আর আরেকটা কনসেপ্ট হতে পারে, যদি এটা তারা কর্তৃপক্ষ যদি এটাই মূলত ভুল হিসেবে নিয়েছে, আর একটা বিষয় এখানে ধরা যেতে পারতো যে সংখ্যা মান নির্দেশক, এখানে চাইলে সংখ্যার মান এটাও বলা যেতে পারতো, এটাও ভুল হতে পারতো, সংখ্যার মান, সংখ্যা এখন কোনটা ভুল হবে এটা মানে ভুল হিসেবে কাউন্ট করেছে কর্তৃপক্ষই ভালো জানে। তাহলে ডান পাশটা আমার মনে হয় ভুল হয়েছে, তাহলে মনে রাখবো প্রশ্নের ডান পাশ এটা একত্র হবে, ডান পাশে উল্লিখিত সংখ্যার মান নির্দেশক। তো সংখ্যা মান নির্দেশক কিন্তু বলা যায়, কোনো সমস্যা নাই, সংখ্যা মান নির্দেশক কিন্তু বলা যায়। ওকে, তার মানে এটাকে আমরা শুদ্ধ হিসেবে নিচ্ছি, আমরা এটাকে শুধু ভুল হিসেবে দেখতেছি। ডান, চলো পরবর্তী হয়ে যাচ্ছি। খুবই সহজ, একটি গোপন কথা বলছি। ওকে, কি বলেছি? একটি গোপন কথা বলছি। নর্মালি মনে রাখবা, আমরা বাংলায় ইংরেজিতে পড়েছি যে বিশেষণ অ্যাডজেক্টিভের পরে কি হয়? বিশেষ্য হয়, অর্থাৎ বিশেষ্যের আগে বিশেষণ হয়। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা কি বলতো? এটা হচ্ছে স্ট্রাকচার। এখানে একটি গোপন কথা বলি, তোমার কাছে মনে হচ্ছে এটা খুব শুদ্ধ, তুমি এটা আমরা বলি তো, একটি গোপন কথা বলবো, সবাই বলি, কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা? দেখো, কথা কি নাউন, তাহলে কথার আগে কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। মনে রাখবা, এই হচ্ছে গোপন, এই গোপনটা হচ্ছে একটা নাউন, আর এর সাথে অনীয় প্রত্যয় যুক্ত করলে হয়ে যাবে গোপনীয়। এটা হয়ে যাবে কি বলতো? এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে এইটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে গোপনীয়। কি বলবো? গোপনীয়, অর্থাৎ গোপনীয় কথা বলি। তাহলে কথা হচ্ছে কি? নাউন, লাগবে কি? অ্যাডজেক্টিভ লাগবে আগে। তাহলে এখানে বলবো কি? আমরা গোপনীয় বলবো। বলো, কি বলবো? গোপনীয়। আর এখানে বলবো কি? কথা। এই হচ্ছে কথা, হচ্ছে নাউন, আর গোপনীয় কি? অ্যাডজেক্টিভ। এই হচ্ছে শুদ্ধ রূপ। আমার মনে হয় খুব সুন্দর করে বুঝতে পেরেছো এই কনসেপ্টটা। তাহলে তোমরা আমাকে একটু বলবে, তোমরা ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছো না এই 8টি বাক্য? বুঝতে পেরেছো কিনা? যদি তোমরা আরো ক্লাস চাও, পরবর্তী সময় ক্লাস আমরা দিব, এবং কি কি টপিকের উপর আয়োজন চাও, ক্লাস চাও, সেটা জানাতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। নিচের বাক্যগুলোর বানান, বা ব্যাকরণগত ত্রুটি সংশোধন করো। কোনো শব্দ সংযোজন মানে জোড়া দেওয়া, বিয়োজন মানে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ কোনো শব্দ আমরা যুক্ত করতে পারবো না, কোনো শব্দ আমরা ফেলতে পারবো না। এবং তোমাদেরকে বলে রাখি যে এই ত্রুটি বানানটা কিন্তু খেয়াল রেখো, ত্রুটি বানানটা কিন্তু এরকম ওপর দিকে যাবে, এই ওপর দিকে যাবে ত্রুটি, সাথে পূর্ণ দিলে এরকম হবে। এটা এমসিকিউ পরীক্ষায় অনেকবার এসেছে, এটা গুরুত্বপূর্ণ একটি শব্দ, মনে রাখবে। খেয়াল করে দেখো, প্রশ্ন আছে কয়টি? 1 2 3 4, আর নম্বর দিয়েছে কত? নম্বর দিয়ে 4 নম্বর। তার মানে একটা বাক্যের জন্য 1 নম্বর করে আছে। তোমাদেরকে একটি বিষয় বলে রাখি, কখনো কখনো বাক্যে দুটি ভুল থাকে, তখন মনে রাখবা ওই একটি বাক্যে একটি ভুলের জন্য হাফ করে চলে যাবে। ধরো এক বাক্যে দুটো ভুল আছে, 1 নম্বরের বাক্য, তাহলে একটা ভুলের জন্য 0.5 করে, এটা একটু খেয়াল রেখো। চলো আমরা একটি একটি করে প্রশ্ন সমাধান করি। দেখো, ভূগোল বিশেষ্য পদটি বিশেষণ রূপান্তর করিলে হবে ভৌগোলিক। এখানে ভুল আছে, ভৌগোলিক। আচ্ছা, খেয়াল করে দেখো, মূল শব্দ হচ্ছে গোল, মূল শব্দ কি? গোল। এর সাথে আমি যুক্ত করলাম কি? যুক্ত করলাম ভূ, তাহলে হয়ে যাবে কি? হয়ে যাবে হচ্ছে ভূগোল। কি যাবে বলতো? ভূগোল হয়ে যাবে। কি যাবে? ভূগোল হয়ে যাবে। এবার এই ভূগোলের সাথে আমি যদি ইক প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে? সেটা আদিস্বর বৃদ্ধি পেয়ে হয়ে যাবে হচ্ছে ভৌগোলিক। কি হয়ে যাবে? ভৌগোলিক। অর্থাৎ আদিস্বর বলতে এই ভয়ের সাথে দীর্ঘ আছে, এটা প্রথম স্বর এই শব্দের, সেই প্রথম স্বরটি ও হয়ে যাবে। নিয়ম আছে, আমি নিয়মটা দেখাচ্ছি। আর গোল কিন্তু কোনো পরিবর্তন হবে না, দেখো গো কিন্তু গই থাকবে। এখানে কিন্তু ভুলটা কি করেছে? এখানে গটা কিন্তু সিস্টেমেটিক, তোমরা অনেকে খেয়াল করবা না, এই গোল দেখো এখানে দিয়েছে ওকার, কিন্তু এখানে দিয়েছে কি? এই গয়ের ওকারটা ফেলায় দিয়েছে, তার মানে এই ওকারটা হচ্ছে ভুল। আমি চলো ইক প্রত্যয় যুক্ত হলে আরেকটা কথা মনে রাখবা, ইক প্রত্যয়টা হচ্ছে নর্মালি অ্যাডজেক্টিভ করে। কি করে? অ্যাডজেক্টিভ করে। তাহলে এখানে আমি ইক যুক্ত করেছি, তার মানে এই শব্দটা হয়ে গেছে কি? ভৌগোলিকটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। চলো নিয়মটা আমরা দেখি। নিয়মটা হচ্ছে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে। মনে রাখবা, অ থাকলে আ হয়ে যাবে, ই থাকলে এ বা ওই হয়ে যাবে, যে কোনো একটি। উ থাকলে ও বা ও হয়ে যাবে, রি থাকলে অর বা আর হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে বা বলে দিচ্ছি যে এই পাশ থেকে এই পাশে মনে রাখবে, এই পাশ থেকে এই পাশে মনে রাখবে। তাহলে অ সমান আ সমান অ, ই সমান এ বা ওই, যে কোনো একটা। বুঝতে পেরেছ? কিন্তু এ সমান কি? ও ওই সমান কি? মানে ই হবে। আবার দেখো, উ সমান ও,
বা ও, যে কোনো একটা, কিন্তু ওই পাশ থেকে ও থাকলে হয়ে যাবে উ, ও থাকলে হয়ে যাবে হচ্ছে উ, রি থাকলে অর বা আর, কিন্তু ওই পাশ থেকে অর থাকলে রি, আর থাকলে রি, অর্থাৎ দুই দিকই মোড় রাখবা, মোড় রাখবে। তাহলে এবার দেখো আমি সহজ একটা শব্দ বলছি। ধরো আমি বললাম আমি হচ্ছে ভূগোলটাই বললাম, কি বলেছি, ভূগোল। তাহলে ভূগোল, দেখো ভূগোল ছিল কি, ভূগোল ছিল হচ্ছে, খেয়াল করে দেখো ভূগোল, এটা প্রথম শব্দ কি আছে, প্রথম বর্ণ কি আছে, তাহলে আমরা জানতে হলে ভাঙতে হবে। এই দেখো ভয়েসের দীর্ঘ আছে, আমি দীর্ঘকার দিলাম, প্লাস গ আছে, গয়ের সাথে ওকার আছে, ও দিলাম, প্লাস ল আছে, লয়ের সাথে কোনো কার নাই, কি দিব, অ দিব, কার না থাকলে অ হয়। এটা আমি শিখিয়ে দিব পরবর্তী কোনো এক ক্লাসে, এই বর্ণ বিশ্লেষণ শিখিয়ে দিব। তাহলে এই ভূগোল শব্দের প্রথম বর্ণ কি আছে বলতে পারবে? ভূগোল শব্দের প্রথম বর্ণ হচ্ছে ভূ, এটি হচ্ছে প্রথম বর্ণ, অথবা প্রশ্ন বলতে পারে প্রথম ব্যঞ্জন কোনটি, তাহলে প্রথম ব্যঞ্জন কি, ভ। আর এই শব্দের প্রথম স্বর কি, এটা হচ্ছে প্রথম স্বর, এটা কি বলতো, প্রথম স্বর। আর এই স্বরটা যে পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে আদি স্বরের নিয়ম। কেন চেঞ্জ হবে? কারণ তুমি ইক যুক্ত করেছো, আর ইক যুক্ত করলে আদি স্বর অবশ্যই কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে প্রথম স্বর কি আছে দেখো তো, দীর্ঘ আছে, তাহলে দীর্ঘ থাকলে কি হয় ভাইয়া, ও কিংবা ও হয়, ও কিংবা ও হয়। তাহলে আমরা প্রথমে দেখব ও যুক্ত করে, কি যুক্ত করব, ও যুক্ত করব, ও যুক্ত করব, এই হচ্ছে ভৌগোলিক, আর ইক যুক্ত করে দিলাম, হয়ে গেল ভৌগোলিক। এখন তুমি বলো তো শব্দটা কি ভৌগোলিক? না, শব্দটা হচ্ছে ভৌগোলিক, তাই আমি ও দিলাম। তাহলে এখানে ও হবে না, ও হবে, তুমি এটা এমনি পারবা, তুমি এটা জানো, সমস্যা নাই। তাহলে এই হচ্ছে ভৌগোলিক, এবং ভৌগোলিকে ইক যুক্ত হয়েছে, মনে রাখবা ইক যুক্ত হলে সেটি অলওয়েজ কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, মনে থাকবে। এই হচ্ছে কনসেপ্ট। এখন এই বাক্য আমরা দেখি আর কোনো ভুল আছে কিনা, যেহেতু বলেছিলাম শুরুতেই। দেখো ভূগোল বিশেষ্য পদটি বিশেষণে রূপান্তর করিলে, এই যে করিলে, মনে রাখবা এই বাক্যটি কিন্তু চলিত এবং সাধুর মিশ্রণ রয়েছে, এখানে কিন্তু বলেছে হবে, আর এখানে বলেছে করিলে। তো মনে রাখবা সাধু এবং চলিতের মিশ্রণ করা যাবে না, এটাকে বলা হয় গুরুচণ্ডালীগত দোষ, এটা করা যাবে না। আধুনিক বাংলা ভাষায় অধিকতর গ্রহণযোগ্য হচ্ছে প্রমিত চলিত, অর্থাৎ চলিত ভাষাটা হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য। তাহলে আমরা অবশ্যই করিলেকে করে দিব হচ্ছে করলে, মানে চলিত করে দিলাম। তাহলে এই বাক্যে ভুল আছে কয়টা, ভুল আছে দুইটা, কয়টা আছে, দুইটা। তার মানে এক একটা ভুল হচ্ছে 0.5 গুণিত হচ্ছে কত, 2 সমান কত, সমান হচ্ছে 1। খেয়াল করেছো? এই হচ্ছে কনসেপ্ট, এটা খেয়াল রাখতে হবে। চলো আমরা দ্বিতীয় বাক্যে যাচ্ছি। দ্বিতীয় বাক্যটি হচ্ছে দুষ্কৃতকারীরা সমাজের শত্রু। এখানে এটা ডিস্টার্ব আছে, দেখো মনে রাখবা মূল শব্দ হচ্ছে দুষ্কৃত, অথবা আমরা দুষ্কৃতিও বলতে পারি, কোনো সমস্যা নাই, বলতে পারি, যার অর্থ হচ্ছে পাপ কাজ বা পাপ কর্ম। কি বলেছি, পাপ কাজ বা পাপ কর্ম। এবার এর সাথে মনে রাখবা এই দুষ্কৃত সাথে যদি আমরা যুক্ত করি কারি, তখন কিন্তু মনে রাখবা সেই শব্দটি হয়ে যাবে হচ্ছে দুষ্কৃত যোগ হচ্ছে কারি, অর্থাৎ এই কারিটা যুক্ত হয় দুষ্কৃতর সাথে, দুষ্কৃতির সাথে না। তাহলে মূল জোড়া দিলে কি হবে, জোড়া দিলে হচ্ছে দুষ্কৃতকারী, এটা হচ্ছে শুদ্ধ, এটা কি শুদ্ধ। আর দুষ্কৃতকারী বলতে বোঝায় একটা গোষ্ঠী বা সবাইকে বোঝায়, একজন হইতে পারে অনেকজন হইতে পারে, দুষ্কৃতকারী। তাহলে এই দুষ্কৃতকারীর সাথে তুমি আবার রা দিয়েছো, এই রা দেওয়ার দরকার নাই, ডাবল বহুবচন হয়ে যাবে, বাহুল্য দোষ হয়ে যাবে। তাহলে শুদ্ধ কি, শুদ্ধ হচ্ছে দুষ্কৃতকারী সমাজের শত্রু, মানে যারা পাপ কর্ম করে তারা। বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বর বলছে তারা চাতুর্যতা আমাকে ব্যথিত করেছে, তার। তো ব্যথিত বানান ভুল, মনে রাখবা ব্যথা বানানটা হয় এরকম, এটা হচ্ছে শুদ্ধ। আর তুমি যদি লিখো এরকম বয় ফলা আকার দিয়ে, এটা হবে কি ভুল। সিমিলারলি এখান থেকে এসেছে, সেটা হচ্ছে ব্যথিত, তাহলে ব্যথিত বানানটা হচ্ছে এটা শুদ্ধ। আর যদি তুমি এরকম করে দাও, এই কার দিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে কি ভুল হয়ে যাবে, সেটা কি ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, এখানে জফলা আকার আছে, এটা ভুল, তাহলে পাইছে একটা। এবার আসো চাতুর্যতা, এটাও কিন্তু ভুল। এখানে চাতুর্য, এই চাতুর্য কিন্তু নাউন, এটা কি নাউন, এটা কি বলতো নাউন, এর সাথে আবার তা দিয়েছো, তাহলে কি ডাবল নাউন হয়ে গেল না, ডাবল নাউন হয়ে গেল না। তাহলে ডাবল নাউন হলে কি হয়, ডাবল নাউন হলে বাহুল্য দোষ হয়ে যায়। মনে রাখবে আজকে থেকে তয় আকারে তা, মনে রাখবা তয় আকারে তা, তয় ব এবং জ, এই 3টি প্রত্যয়ের কাজ হচ্ছে বিশেষ্য তৈরি করা। কি তৈরি করা, বিশেষ্য। আবার একটু পড়ে আসলাম এক প্রত্যয় যুক্ত হলে কি হয়ে যায়, বিশেষণ হয়ে যায়, এখানে এটা মনে রাখবা। তাহলে তুমি আবার তা দিলা, ডাবল হয়ে গেল না, তার মানে এটা কি বাহুল্য দোষ। তাহলে শুধু বলতে হবে কি চাতুর্য। চলো আমরা এই শব্দের গঠন নিয়ে আমরা একটু দেখে নিই, পরে আমরা এটা সমাধান করছি, চলো দেখে নিচ্ছি। সেটি হচ্ছে তা যুক্ত করলে একটা বিশেষণ হয়ে যায় কি নাউন হয়ে যায়, আবার য যুক্ত করলে একটা বিশেষণ কি হয়ে যায়, বিশেষ্য হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম।
আমি ধরো লিখেছি চতুর, বলো কি লিখেছি, আমি লিখেছি চতুর, তাহলে চতুর যুক্ত আকারে তা দিলাম, হয়ে গেল হচ্ছে চতুরতা। কি হয়ে গেছে বলতো, চতুরতা। তাহলে এটা কি হইলো, এটা হচ্ছে নাউন। কি হইলো, নাউন হইলো। মনে রাখবা, এখন তুমি বুঝতে পারছো না যে চতুর অ্যাডজেক্টিভ নাকি নাউন, তুমি বুঝতে পারছো না। এখন শিখাই দিচ্ছি কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় নাউন, আর মনে রাখবা কেমন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডজেক্টিভ, মনে মনে। তাহলে চতুর দিয়ে একটা সেন্টেন্স মেক করো, ছোট্ট, এটা একটা ইজি প্রশ্ন মেক করো। যেন আমি বললাম লোকটি চতুর, তাহলে প্রশ্ন হচ্ছে লোকটি কেমন চতুর, পেয়ে গেছি। তার মানে চতুর হচ্ছে অ্যাডজেক্টিভ। চতুর কি বলতো, অ্যাডজেক্টিভ। তুমি এর চাইলে তুমি তা দিয়ে নাউন করতে পারবা। আচ্ছা, এবার আসো, এবার আসো, আমি আবার লিখলাম চতুর, কি লিখেছি, চতুর লিখেছি। শুদ্ধ করে লিখি, আবার ধরো লিখেছি আমি চতুর, চতুর যোগ কি জ দিয়েছি। তাহলে মনে রাখবা যা আছে আমি আগে লিখে নিলাম। মনে রাখবা এই রয়ের সাথে যযুক্ত হলে, মনে রাখবা এই রয়ের সাথে যযুক্ত হলে অবশ্যই হয়ে যায় রেপ জ। কি বলেছি, রয়ের সাথে যযুক্ত হলে অবশ্যই কি হয়ে যায়, রেপ জ হয়ে যায়। কি হয়ে যায়, রেপ জ। এবং আরেকটা ঘটনা আছে এখানে, সেটা হচ্ছে ওই যে একটু আগে পড়ে আসলাম, ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। সেম মনে রাখবা এই জ যুক্ত হলে কিন্তু আদিস্বর বৃদ্ধি পায়। কি বলেছি, আদিস্বর বৃদ্ধি পায়। এই জ যুক্ত হলেও কি হয়, আদিস্বর হচ্ছে বৃদ্ধি পায়। তার মানে এই যে একটু পড়ে আসছে যে নিয়মটা, ওই নিয়মটা এখানে মুখস্থ রাখতে হবে তোমাকে অবশ্যই। চলো আমরা প্রশ্নে যাচ্ছি, এরকম আরো আছে এরকম। তাহলে অবশ্যই কি হবে, দেখো এটা সলভ করে দিই। তাহলে চ এর সাথে কার না, মানে কি অ আছে, তাহলে হয়ে যাবে কি আ হয়ে যাবে। এই যে অ থাকলে কি হয়, আ হয়। তাহলে এবার আসো, এই যে আঁকা দিলাম, হয়ে গেল চাতুর্য। তাহলে চাতুর্য হচ্ছে কি নাউন। তাহলে এই চতুর শব্দকে দুটি ওয়েতে নাউন করা যায়। কয়টি ওয়েতে নাউন করা যায়, দুটি ওয়েতে। চতুর কি অ্যাডজেক্টিভ, নাউন করো চতুরতা, আবার নাউন করো চাতুর্য। তাহলে দুটো ওয়েতে করা যায়। তুমি চাইলে যে কোনো একটা প্রয়োগ করলে হয়, বাক্যে তুমি যে কোনো একটা প্রয়োগ করতে পারো। এটা প্রয়োগ করলে হবে অথবা এটা, তবে তা দিয়ে দিও না এখানে আবার, তাহলে ভুল হয়ে যাবে। যে কোনো একটা প্রয়োগ করবা। সিমিলারলি তোমাকে আমি আর একটু দেখাই দিচ্ছি কয়েকটা শব্দ এরকম, তাহলে ভালো তুমি কানেক্ট করতে পারবে। যেমন বললাম আমি মধুর, মধুর হচ্ছে কি নাউন, অ্যাডজেক্টিভ। তাহলে এবার আমি বললাম যেন মধুর সম্পর্ক, কেমন সম্পর্ক, মধুর সম্পর্ক। তাহলে মধুরতা কি হবে, মধুরতা নাউন। আবার দেখো আমি মধুর যোগ হচ্ছে কি দিলাম, জ দিলাম, হয়ে গেল কি, আগে লিখে নিচ্ছি আমি, লিখে র এবং জ, তাহলে হয়ে যাবে কি রেপ জ। আর রেপ জ করে ফেললাম। এখন জ যুক্ত করলে কি হয়, আদিস্বর বৃদ্ধি পায়। ময়ের সাথে কোনো কার নাই, চয়ের সাথে কার ছিল না, মানে কি ছিল, অ ছিল, তাহলে অ হয়ে যায় কি আ হয়ে যায়, হয়ে গেল মাধুর্য। এখন কেউ যদি বলে মাধুর্যতা, তাহলে ভুল হবে। আমরা অনেক সে বাক্যশুদ্ধি দেখেছি, মাধুর্যতা পরীক্ষা এসেছে, ভুল। তাহলে শুদ্ধ কি মধুর, মধুরতা, মাধুর্য, যে কোনো একটা ইউজ করবা, হয় মাধুর্য না হয় মধুরতা। আর ওই পাশে মধুর কি অ্যাডজেক্টিভ। সিমিলারলি গম্ভীর, গম্ভীরতা, গাম্ভীর্য। ধীর, ধীরতা, ধৈর্য। খেয়াল করেছ। প্রচুর, প্রচুরতা, প্রাচুর্য। কিন্তু প্রাচুর্যতা একদম ভুল। তাহলে এখানে অবশ্যই আমরা কি করবো, চাতুর্য যোগতা, এটা হচ্ছে বাহুল্য দোষ। তাহলে শুদ্ধ কি, শুদ্ধ হবে হচ্ছে চাতুর্য অথবা চতুর্যতা, অথবা কি চতুরতা, চাতুর্য অথবা চতুরতা হবে, যে কোনো একটি হবে। তাহলে এখানে আমাদের কাছে মনে হয়, আমার কাছে মনে হয়েছে যে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা শুধু বলতে পারি চতুরতা, বলতে পারি অথবা বলতে পারি হচ্ছে চাতুর্য। তবে আমি বলবো শোনার জন্য, শুনতে এটা নাউন, শুনতে ভালো লাগতেছে যে তার চতুরতা আমাকে ব্যাহত করেছে, এটা দিলে বেশি ভালো লাগছে। তবে তার চাতুর্য আমাকে ব্যাহত করেছে, এটাও ব্যাকরণগতভাবে শুদ্ধ, কোনো ভুল নেই। চলো আমরা 4 নম্বরে চলে যাচ্ছি আমরা, সমৃদ্ধশালী। এই যে ভুল, 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 কিভাবে ভুল দেখো। মনে রাখবা সমৃদ্ধ, এটা হচ্ছে নিজে কি, নিজে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এর সাথে আমি এই যে শালী, এই শালী কিন্তু অ্যাডজেক্টিভ প্রকাশ করে। মনে রাখবা শালী কিন্তু অ্যাডজেক্টিভ প্রকাশক। তাহলে সমৃদ্ধ নিজে কি, সমৃদ্ধ নিজে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। আবার আমি লিখলাম, ধরো আমি লিখলাম হচ্ছে সমৃদ্ধি, এই সমৃদ্ধি হচ্ছে আবার নাউন। সমৃদ্ধি কি নাউন। তাহলে যেহেতু যেহেতু শালী একটা অ্যাডজেক্টিভ বোধক শব্দ, তাহলে তুমি যদি যুক্ত করতে চাও তাহলে তুমি যুক্ত করতে হবে এটার সাথে, নাউনের সাথে, নাউনের সাথে। তাহলে সমৃদ্ধি কি নাউন, সমৃদ্ধি কি নাউন। তুমি চাইলে এখানে অ্যাডজেক্টিভ যুক্ত করবে, এখন কি সেটা হচ্ছে শালী। তাহলে এটা পুরোটা হয়ে যাবে কি বলতো, এটা পুরোটা হয়ে যাবে হচ্ছে এবার অ্যাডজেক্টিভ। পুরোটা কি যাবে, পুরোটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল রাখতে হবে, তুমি পুরোটাই হয়ে গেল অ্যাডজেক্টিভ, আমি নিজ পাশে লিখি, পুরোটা হয়ে গেল কি, সরি, পুরোটাই হয়ে গেল, তাহলে পুরোটা হয়ে গেছে কি, পুরোটা হয়ে গেছে তোমার অ্যাডজেক্টিভ। কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে ইউজ করার ক্ষেত্রে এই দুটোর মধ্যে অবশ্যই যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা, বুঝতে পেরেছো। তাহলে এখানে বলেছে সমৃদ্ধশালী, তাহলে সমৃদ্ধশালী এই কথাটা ভুল।
তাহলে এখানে শালি কাটায় দাও, হয়ে যাবে সমৃদ্ধ, শুদ্ধ, আর কোনো সমস্যা নাই। আর যদি তুমি শালি দাও তাহলে এখানে কি দিতে হবে, রশ্মি দিতে হবে, যে কোনো একটা কি দিতে হবে, রশ্মি দিতে হবে। তাহলে মনে রাখবো সমৃদ্ধ অ্যাডজেক্টিভ অথবা সমৃদ্ধশালী। আর এই দুটো নাউন কি, সমৃদ্ধি, মনে থাকবে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা ইউজ করবো, এখানে কি দিব, আমরা যে কোনো একটা দিব, হয় এটা দিব নয় এটা দিব, হয় সমৃদ্ধ রাখবো আর না হয় সমৃদ্ধিশালী। শালী রাখলে রস্যিকা দিতে হবে, শালী ফেলাই দিলে জাস্ট ইনাফ। তাহলে সমৃদ্ধিশালী অথবা সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য না। কাম্য সবসময় কাম্য রাখা আমরা সবসময় ইউজ করে অভ্যস্ত না, মনে রাখবা একান্তই কাম্য, একান্তই কাম্য। একান্ত নিজে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তুমি যে আবার ভাবে দাও, ভাবেও কি অ্যাডজেক্টিভ নির্দেশ করে। তো তুমি একবার দিলা একান্তই, একান্ত আবার ভাবে দিলা, ডাবল অ্যাডজেক্টিভ হয়ে গেল, বাহুল্য দোষ। তাহলে শুধু একটা, অর্থাৎ একান্তই কাম্য। তাহলে এখানেও ভুল ছিল কয়টা, এখানেও ভুল ছিল কিন্তু 0.5 গুণিত হচ্ছে 2, তার মানে হচ্ছে ভুল ছিল হচ্ছে 1, মানে 0.5 করে দুটি ভুল যোগ দিলে হয় 1। এই বাক্যে 1 নম্বরের কিন্তু ভুল ছিল দুটি, 0.5 করে করে। বুঝতে পেরেছ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিউনিটে 2021-22 সেশনে লিখিত অংশে আসা একটি প্রশ্ন বাক্যশুদ্ধি সমাধান করব। আজকের এই সমাধানের মাধ্যমে পরবর্তী কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই নিয়ম থেকে কিংবা হুবহু কমন পাবে। চলো আমরা প্রথমেই প্রশ্নটি পড়ে ফেলি। প্রশ্নের প্যাটার্ন সিউনিটে প্রায় সববারই সেম থাকে। সেটি কি, নিচের বাক্যগুলোর বানান এবং ব্যাকরণগত ত্রুটি সংশোধন করো। বাক্যে কোনো শব্দ সংযোজন, যোগ করা, বিয়োজন, বাদ দেওয়া যাবে না। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে 2021-22 সেই বছর প্রথম আমাদের শুরু হয় বাক্যশুদ্ধি, চালু হয় সে বছর প্রথম বাক্যশুদ্ধি শুরু হয় 21 সাল থেকে। গয়ের দেখতে পাচ্ছি আমরা। তো প্রশ্ন আছে 1, 2, 3, 4, 5 এবং প্রশ্নের নম্বর আছে 5। তাহলে আমরা দেখব যে এক বাক্যে একটি ভুল নাকি দুটি ভুল নাকি তিনটি ভুল। চলো আমরা একটি করে শুরু করছি। তিনি সস্ত্রীক, দেখো সস্ত্রীক বানান ভুল। আমরা জানি সস্ত্রীক এই শয়বা বলতে বোঝায় নিজকে, কি বোঝায়, নিজকে। ভাই স্ত্রী সবসময় নিজেরই হয়, শয়বারের দরকার নাই। আর স বলতে বোঝায় সহ বা সাথে বোঝায়, সহ বা সাথে। তো এখানে আমাদের শুদ্ধ হবে সেটা হচ্ছে সস্ত্রীক। কি হবে, সস্ত্রীক মানে স্ত্রী সহ বর্তমান, সস্ত্রীক। অথবা আমরা আরেকটা স্টাইল করতে পারি যে স্ত্রী সহ, কি বললাম, আরেকটা বলতে পারি আমরা স্ত্রী সহ, কি বলেছি, সস্ত্রীক। অথবা আরেকটা বলতে পারি স্ত্রী সহ, যে কোনো একটা। তাহলে তিনি সস্ত্রীক অথবা স্ত্রী সহ বেড়াতে, বেড়াতে না ভাই এটা ভুল, এটা হচ্ছে ভুল, বেড়াতে না, শুদ্ধ হবে হচ্ছে বেড়াতে। শুদ্ধ কি হবে, শুদ্ধ হচ্ছে বেড়াতে। এই হচ্ছে ডয় শূন্য র হবে। বুঝতে পেরেছ? তাহলে তিনি সস্ত্রীক বেড়াতে আসিলেন। এখন এই বাক্যে দুটো ভুল পাইলাম। ভুল আছে কয়টা, ভুল আছে দুটো ভুল আছে। তাহলে 0.55 করে দুটো বাক্যে 1 নম্বর হয়। এখন এই আসিলেন এটা কিন্তু এক ধরনের বর্তমান সময় কিন্তু ভুল বলা যায়। এই আসিলেন এর শুদ্ধ রূপ কি হবে, এর শুদ্ধ রূপ হচ্ছে আসলেন। কি হবে, আসলেন হবে। এখন এটাকে যদি ভুল হিসেবে আমরা লিখতে যাই তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ এই বাক্যটাকে মেলানো যাবে না, মানে 1 নম্বরকে মিলানো যাবে না। এই কারণে এখানে আসলেনটাই, মানে আসিলেনটাই শুদ্ধ হিসেবে ধরতে হবে, কারণ আমি দুইটা জেনুইন ভুল পেয়ে গেছি 0.5 করে। এটাকে ভুল ধরলে এই 1 রে ভাগ করবা কেমনে তুমি 0.33 দিয়ে, ঝামেলা হয়ে যায়। এই কারণে আমরা পড়ার জন্য, শেখার জন্য শিখে রাখবো তিনি সস্ত্রীক বেড়াতে আসলেন। তবে এখানে ভুল হচ্ছে দুটো, সস্ত্রীক আর বেড়াতে। প্রশ্নকর্তা এটাকে ভুল হিসাবে, সঠিক হিসাবে ধরেছে। নেক্সট, এবার বলছে অভাবগ্রস্ত। এই অভাবগ্রস্ত আজকে থেকে মনে রাখবা, এই দেখো এই হচ্ছে একটা অংশ, এই হচ্ছে একটা অংশ। শব্দের শেষে দন্তস্বয়ে থ হবে নাকি দন্তস্বয়ে ত হবে, এটা নিয়ে প্রবলেম হয়। মনে রাখবা মূল অংশ এই দন্তস্বয়ে থ একটু বাদ দিয়ে দিবা, এটা কিন্তু থ কিন্তু বাদ দিয়ে দিবা। দিয়ে যদি অর্থক হয়, মানে অর্থ দিচ্ছে, তাহলে দন্তস্বয়ে থ। আর যদি অনর্থ হয়, অনর্থক, তাহলে হবে কি দন্তস্বয়ে ত। বুঝতে পারছ? যেমন দেখো আমি বললাম যে আমি ধরো বলেছি এরকম যে নিকটস্থ, কি বলেছে, নিকটস্থ। আচ্ছা নিকটের অর্থ আছে না, নাই, আছে। তাহলে কি দিব আমরা, দন্তস্বয়ে থ দিব। ধরো আমরা লিখেছি নিকটস্থ লিখেছি, আমরা লিখেছি মুখস্থ লিখেছি, কি লিখেছি, মুখস্থ। এই মুখের অর্থ আছে, তাহলে কি দিব, দন্তস্বয়ে থ দিব। আমি লিখেছি ঠোঁটস্থ, কি লিখেছি, ঠোঁটস্থ, ঠোঁটের অর্থ আছে না, নাই, আছে। তাহলে কি দিব আমরা, দন্তস্বয়ে থ দিব। এই হচ্ছে কনসেপ্ট। এবার আসো আমি লিখলাম বিন্যস্ত, কি লিখেছি, বিন্যস্ত। বিন্ন কি অর্থ আছে, না, তাহলে কি দিব, দন্তস্বয়ে ত দিব। আমি লিখেছি অভ্যস্ত, অভ্য অর্থ কি আছে, না, দন্তস্বয়ে ত দিব। বুঝতে পেরেছ? এবার আসো আমি লিখেছি নেশাগ্রস্ত। এখন প্রশ্ন হচ্ছে তুমি বলতে পারো যে স্যার নেশার তো অর্থ আছে, না, নেশার অর্থ না, পুরোটাই নিব, পুরোটাই। নেশাগ্র
অর্থ নাই, তাহলে কি দিব? দ্বন্দ্ব সহায় ত দিব। তাহলে পরীক্ষা কি আসছে? পরীক্ষা হচ্ছে অভাবগ্রস্ত। তা আমরা অভাবটা আগে লিখে নিচ্ছি, এ হচ্ছে অভাব লিখলাম, অভাব লিখলাম। এবার গ্রো দাও, প্রশ্ন হচ্ছে অভাবের অর্থ আছে, কিন্তু আমি বলেছি কি নিয়ম, দ্বন্দ্ব সহায় ত থ বাদ দিয়ে বাকিটুকু কাউন্ট করব। তাহলে কাউন্ট করব কি? অভাব গ্রো, অভাব গ্রো। অভাব গ্রো বলে কিছু আছে না, তাহলে কি হবে? দ্বন্দ্ব সহায় ত হবে। এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে নিয়ম। তাহলে আমরা অভাবগ্রস্ত বানানে কি করব? দ্বন্দ্বস্বয় ত করব। ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট। অভাবগ্রস্ত একটা ভুল পেয়েছি, অভাবগ্রস্ত ছাত্রটি তার দরাবস্থা, আল্লাহ এটা কি রে ভাই, এটি তো ডাহা, মানে ডাহা ভুল। বর্ণনা মূর্ধন্য আছে দন্তন্য, এটা ঠিক আছে, মূর্ধন্য আছে রেপ আছে, ঠিক আছে। করলো হিসাবে কিন্তু এটাও কিন্তু ভুল, করলো এটাও কিন্তু এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। বুঝলাম না এত ভুল কেমনে হয় ভাই। যাক, এটাকে আমরা সঠিক হিসাবে নিলাম, এটাকে আমরা সঠিক ধরলাম, এটাকেও আমরা আচ্ছা ঠিক করে ফেলা, এটাকে আমরা ঠিক করলে হবে হচ্ছে করলো, এরকম হবে। বাট ভুল আছে এখানে দুইটা, এটা একটা ভুল আর এটা একটা ভুল। শোনো, এটা কিন্তু দুরবস্থা, কিন্তু এটাকে লিখে ফেলাইছে দুরবস্থা, এটা ভুল, দুরবস্থা হবে। মনে রাখবা, মনে রাখবা, এটার শুদ্ধ রূপটা আমি লিখে দিচ্ছি। খারাপ কিছু বোঝালে দয়স্কের দু হয়, তো দুরবস্থা বলতে খারাপ বোঝায়। এ দেখো দুরবস্থা, এ হচ্ছে দুরবস্থা। এই বানানটা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবা, এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা সন্ধি কিন্তু দু বিসর্গযোগ কিন্তু অবস্থা হয়, সন্ধি বিচ্ছেদ কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছে। তো এখন আমরা তোমাদেরকে একটা মজার জিনিস শেখাবো, সেটা হচ্ছে শব্দের শুরু দয়স্কের দু হবে নাকি দয় দীর্ঘের দু হবে, এটা আমরা খুব সহজে শিখে দিচ্ছি। চলো আমরা শিখে নিচ্ছি। মনে রাখবা, শব্দের সেন্স দূরত্ব বোঝালে দয় দীর্ঘের দু দিবা, শেষ। আর দূরত্ব না বোঝালে দয়স্কের দু দিবা। সেন্স, সেন্স। তাহলে দূর, দূরত্ব, দূরত্ব বোঝায়, দূরবীক্ষণ গুরুত্বপূর্ণ, দূরের জিনিস দেখা, দূরবর্তী দূরের জিনিস, দূরীভূত দূরীকরণ, দূরদর্শন দূরের জিনিস দেখা, দূরদর্শী দূরদৃষ্টি দূরের জিনিস দেখা, দূরপ্রাচ্য দূরগ্রামী, দূরাগত দূর থেকে আগত, দূর দূরান্ত দূরান্ত, সবগুলোই কিন্তু বোঝায় হচ্ছে দূরের জিনিসকে, মানে দূরত্ব বোঝাচ্ছে এখানে। সেন্স দূরত্ব কেন্দ্রিক শব্দ এগুলো। আর এগুলো এই দেখো দুর্ঘটনা কিন্তু দূরের ঘটনা বোঝায় না, এটা সেন্স খারাপ কিছু বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে না। তাহলে দুর্ঘটনা দুর্বিষহ গুরুত্বপূর্ণ শব্দ, দুরারোগ্য দূরত্ব বোঝাচ্ছে না। দুষ্কৃতি অথবা আমরা বলতে পারি দুষ্কৃত, এটাও কিন্তু হয়, এটাও কিন্তু হয় দুষ্কৃতি বা দুষ্কৃত, দুটোই শুদ্ধ। আর মনে রাখবা একটা জিনিস শিখে নাও, যে যখন কারি দিবা, যখন কারি শেষে, তখন কিন্তু অবশ্যই শব্দটা হবে হচ্ছে দুষ্কৃত। কি হবে? দুষ্কৃত। কি হবে? দুষ্কৃত। মানে দুষ্কৃতিকারী হয় না, শুদ্ধ কি? দুষ্কৃতকারী, নট দুষ্কৃতিকারী, এটা ভুল। এরকম আরো দেখো দুর্ভোগ আছে, দুরাকাঙ্ক্ষা পরীক্ষা আসে, গুরুত্বপূর্ণ। এই যে দুরবস্থা দেখছো, এই দেখো পেয়ে গেছি, দুরবস্থা গুরুত্বপূর্ণ, দুর্ভোগ গুরুত্বপূর্ণ, দুর্গা পূজা গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মনে রাখবা, দূরদৃষ্টি বলতে বোঝাচ্ছে দূরের জিনিস দেখা, হ্যাঁ। আর দূরদৃষ্ট, দূরদৃষ্ট আর দূরদৃষ্টি দূরের জিনিস, আর দূরদৃষ্ট, এই দূরদৃষ্ট মানে কিন্তু মন্দ ভাগ্য, এটা একটু মনে রাখবা, এটা কি? মন্দ ভাগ্য। এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট। শুধু ব্যতিক্রমটা মনে রাখবা, কয়টা ব্যতিক্রম আছে, এগুলো দূরত্ব বোঝায় না, তবু কি হয়? দয় দীর্ঘের দু হয়। যেমন দূষক, দূষণ, দূষিত, দূষণীয়, দুর্বা, রেপ হবে এখানে, দুর্বা, দূত বা রাষ্ট্রদূত, এই শব্দগুলো দূরত্ব বোঝাচ্ছে না, তবু কি হচ্ছে? দয় দীর্ঘের দু হচ্ছে। তাহলে সহজ করে মনে রাখবো, শব্দের সেন্স দূরত্ব বোঝাইলে দয় দীর্ঘের দু দিয়ে শুরু করব, আর দূরত্ব না বোঝাইলে দয় দীর্ঘের দু দিয়ে শুরু করব। আর ব্যতিক্রম হিসেবে মনে রাখবো দূষণ, দূষণীয়, দূষক, দূষিত, দুর্বা, দূত, দূত বা দূত, রাষ্ট্রদূত, এই সব রাষ্ট্রদূত, এই সব অংশগুলো হচ্ছে, মানে এইগুলো হচ্ছে ব্যতিক্রম, বাকি সব ঠিক আছে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, তাহলে এই হচ্ছে দুরবস্থা। তাহলে এখানে জেনুইন ভুল হচ্ছে এটা আর এটা, বাট এখানে করলোটাও কিন্তু ভুল। আচ্ছা, মানে ল হবে, তবে মেজর ভুল না। এবার চলো 3 নম্বরে যাচ্ছি। বৃক্ষটি সমূলে, ওই যে 1 নম্বর, এই দেখো 1 নম্বর ডিস্টার্ব, সস্ত্রীকের মতো 1 নম্বরের মতো ভুল। 1 নম্বর সমূলে, মনে রাখবা এখানে হবে শুধু সমূলে হবে, সমূলে হবে, অথবা হবে মূল সহ, অথবা কি হবে? মূল সহ, যে কোনো একটা হয় সমূলে। আচ্ছা, সমানে কি? সহ না? আমরা একটু কি পড়ে আসছি, সমানে কি? সহ। আর শয়বা মানে কি? শয়বা বলতে বোঝায় নিজকে, শয়বা বলতে কি? নিজকে বোঝায়। ভাই নিজ মূল না ভাই, মূল সহ হয়। তাহলে সমূলে অথবা মূল সহ। বৃক্ষটি উৎপটি, না এটা ভুল, উৎপটিত না, এটা হবে উৎপাটিত। কি হবে? উৎপাটিত, পাটিত, কি হবে? উৎপাটিত, ট হবে, এটা উৎপাটিত। মানে এখানে শুধু প আছে, পা নাই, উৎপাটিত হবে। বুঝতে পেরেছো? তাহলে এই বাক্য দুটো ভুল আছে, খেয়াল করেছো? নেক্সট 4 নম্বর বলছে আবশ্যক ব্যয়, ব্যয় বানান ঠিক আছে। কার্পণ্যতা, এই যে কার্পণ্যতা ডিস্টার্ব। অনুচিত, এটাও ডিস্টার্ব। চলো আমরা এটা শিখে নিই। মনে রাখবা উচিত, এই উচিত হচ্ছে ত দিয়ে হয়, বুঝতে পেরেছো? কিন্তু কেউ যদি খণ্ডতা দেয় তাহলে এটা ভুল হবে।
আবার অনুচিত, এই অনুচিত কিন্তু হয় কি ত হয়, কি হয় ত হয়, কিন্তু কেউ যদি এটাকে খণ্ডতা ইউজ করে বা দেখে সেটা হচ্ছে কি হবে ভুল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উচিত এবং অনুচিত ত হয়। এখন এটা একটা পেয়ে গেছি, এবং এখানে কার্পণ্যতা এটাও কিন্তু ভুল। দেখো একটা নিয়ম আছে, চলো আমরা নিয়ম শিখে নিই। নিয়মটা হচ্ছে বিশেষণের সাথে তা যুক্ত করলে বিশেষ্য হয়ে যায়, অথবা জ যুক্ত করলে কি হয়ে যায় বিশেষ্য, মানে তা প্রত্যয় বা জ প্রত্যয় যুক্ত করলে বিশেষ্য পাওয়া যায় বিশেষণের সাথে যুক্ত করলে। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে কৃপণ। এই কৃপণটা হচ্ছে নাও অ্যাডজেক্টিভ। তুমি কিভাবে মনে রাখবা শিখে নাও। মনে রাখবা কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায় আর কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে মনে মনে একটা বাক্য তৈরি করো, লোকটি দরিদ্র। প্রশ্ন হচ্ছে লোকটি কেমন, দরিদ্র, তার মানে মিলতেছে। তাহলে এটা হবে কি দরিদ্র হচ্ছে অ্যাডজেক্টিভ। সিমিলারলি আমাদের প্রশ্ন আছে কৃপণ, লোকটি কৃপণ, লোকটি কেমন কৃপণ, তার মানে কেমন দিয়ে প্রশ্ন করছে অ্যাডজেক্টিভ। এবার আসো তা দিয়ে দাও, তা দিলে হয়ে যাবে কি, তা দিলে হয়ে যাবে হচ্ছে কৃপণতা। কি যাবে, তা দিলে হয়ে যাবে কৃপণতা। তাহলে এটা কি, এটা হচ্ছে নাউন। আবার তুমি এই কৃপণকে আর একটা স্টাইলে তুমি এটাকে নাউন করতে পারো, সেটা কি জ প্রত্যয়। কি দিয়ে, জ প্রত্যয়। তাহলে যা আছে লিখে নাও, যা আছে লিখে নাও। এখন এইখানে জ আছে, কি দিবা, জ দিয়ে দাও, জফলা দিয়ে দাও। বুঝতে পেরেছ? কিন্তু এখানে আর একটা চেঞ্জ আছে, পরিবর্তন আছে। সেটা কি, সেটা হচ্ছে এই গুণ বৃদ্ধি আছে, আদিস্বর বৃদ্ধি পায়। এই জ যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। প্রশ্ন হচ্ছে আদিস্বর জিনিসটা কি। দেখো আমি লিখছি দল, বলো কি লিখছি, আগে দেখো ভালো করে শিখে নাও। আমি লিখি দল, তাহলে দেখো দ যোগ হচ্ছে অ যোগ হচ্ছে ল, কেউ নাই অ দিব, কোনো দয়ের সাথে কেউ নাই অ দিয়েছি, আবার লয়ের সাথে কেউ নাই অ দিয়েছি, কার না তাই। এখন এই দল শব্দের প্রথম বর্ণ কোনটা বলো তো ভাইয়ারা, তোমরা বলো তো প্রথম বর্ণ। অবশ্যই দয়ের প্রথম বর্ণ হচ্ছে দ। আচ্ছা এবার বলো তো এখানে প্রথম ব্যঞ্জন কোনটা। সিমিলার, দ হচ্ছে এখানে কি প্রথম ব্যঞ্জন, কিন্তু এই দল শব্দের প্রথম স্বর কোনটা, স্বরধ্বনি স্বরবর্ণ কোনটা, এই অ হচ্ছে প্রথম স্বর। এই অ কি বলতো প্রথম স্বর। এটাকে কি বলা হচ্ছে আদিস্বর। প্রথম স্বর কি বলো আদিস্বর। তাহলে মনে রাখবো এই আদিস্বরটা চেঞ্জ হয় কখন, যখন জ যুক্ত হয়, জ প্রত্যয় যুক্ত হলে আদিস্বর চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো ছিল হচ্ছে কবি, ছিল কি বলতো কবি, ক ছিল, বাট যখন তুমি জ দিলা তখন ক হয়ে গেল কি কাব্য। এই দেখো ক হয়ে গেল কি, ক হয়ে গেল কা, ক হয়ে গেল কি কা হয়ে গেল। তার মানে মনে রাখবা। আবার দেখো আমি লিখেছি অলস, কি লিখেছি অলস লিখেছি, তাহলে অলস যোগ হচ্ছে জ সমান, দেখো এটা অ রেখে দাও, এই ল আর দন্ত স, জ জফলা করে দাও। এবার আসো জফলা করেছো, আদেশর কি হবে চেঞ্জ হবে। তাহলে অ হয়ে যায় কি, অ হয়ে যায় আ। মুখস্থ করে নাও, এটা মুখস্থ করতে হবে, এটা কি করতে হবে মুখস্থ করতে হবে। এই হচ্ছে আ, তাহলে আলস্য হচ্ছে সঠিক। তাহলে আমাদের মুখস্থ করতে হবে। মনে রাখবো অ থাকলে আ হয়, ই থাকলে এ বা ওই, এটাকে ই বলবো। উ থাকলে ও বা ও, এটাকে উ বলবো, মানে একবারে বলবো। উ থাকলে ও বা ও, আর রি থাকলে কি হয় অর বা আর। রি থাকলে কি বলো, রি থাকলে অর বা আর, রি থাকলে কি হয় অর বা আর হয়ে যায়। সিমিলারলি এদিক থেকেও আমরা এভাবে মুখস্থ করবো। তাহলে রি থাকলে অর বা আর, অর বা আর থাকলে রি হয়, ও বা ও থাকলে উ হয়, এ বা ওই থাকলে ই হয়, আ থাকলে অ হয়। দুই দিক দিয়ে মুখস্থ করবো, দুই দিক দিয়ে মুখস্থ রাখবো, প্রয়োজন আছে। তাহলে কৃপণ, তাহলে কৃপণে রি আছে, খেয়াল করো, এগুলো আমার লাগবে না, এগুলো বাদ। তাহলে এই কৃপণ শব্দের প্রথম স্বর কোনটা, এই যে রি। দেখো কৃপণ ভাঙলে হয় ক এর সাথে যাবে কি রি যাবে। তাহলে এখানে প্রথম বর্ণ ক, কত লাগবে না, লাগবে কি প্রথম স্বর লাগবে, রি লাগবে। তাহলে রি কি হয়ে যাবে অর বা আর হয়ে যাবে। আচ্ছা এখন আমরা জানি রিকে চেঞ্জ করে ফেলাও, রিকে কি করবা চেঞ্জ করে ফেলাও। তাহলে হবে কি দেখো রিকে চেঞ্জ করলে কি হয়, আগে দেখো এখানে ক আছে, আমি ক দিলাম। তাহলে এবার আসো কার্পণ্য, এই দেখো কার্পণ্য, আর করে ফেললাম আকার, এই দেখো আকার আর হচ্ছে রেপের র হয়ে গেল কি কার্পণ্য। এখন এই কার্পণ্য হচ্ছে সঠিক। এখন কেউ যদি জোর করে এই কার্পণ্য হচ্ছে কি নাউন, তুমি এখন আবার তা দিয়ে দিয়েছো, তাদের ভাই ডাবল নাউন হয়ে গেল, এটা বাহুল্য দোষ হয়ে গেল, গায়ে জোর দেখানো হয়ে গেল, এটা হচ্ছে ভুল। এটা কি বলতো ভুল। চলো আমরা তোমাদেরকে এটা বোঝানো, এটা আরো একটু সুন্দর করে বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো যারা বোঝা নাই, আমি লিখলাম দরিদ্র, কি লিখেছি আমি লিখলাম দরিদ্র, তাহলে দরিদ্রযুক্ত আকারে তা সমান কি দরিদ্রতা, কোনো সমস্যা নাই, শেষ যা আছে তাই। কিন্তু যখন আমি দরিদ্রর সাথে আমরা জ দিব তখন চেঞ্জ হবে। আগে যা আছে লিখে নিচ্ছি, যা আছে যা আছে যা আছে লিখে নিচ্ছি, যা আছে লিখে নিচ্ছি, লিখে নিলাম, জ আছে জফলা করলাম, আর জ কি হয় আদেশ চেঞ্জ হয়। তাহলে দ আছে, দয়ে কোনো কার নেই, মানে কি আছে অ আছে, হয়ে যাবে কি আ হয়ে যাবে, এই আ দিয়ে দাও, হয়ে গেল আ।
তাহলে দরিদ্র, এটাও কিন্তু নাউন, এটাও কি নাউন। এখন তুমি যদি চাও যে আমি দারিদ্র্যর সাথে গায়ের জোর দিয়া গায়ের তা দিব, তাহলে কি হবে? ভুল হয়ে যাবে, বাহুল্য দোষ হয়ে যাবে, প্রত্যয়গত ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমাদের মূল শব্দে চলে যাচ্ছি। মূল শব্দে কি এখানে দুটো ভুল আছে, মধ্যম দেয় নাই, তাহলে এখানে মনে রাখবা। চলো মূল থেকে শিখাচ্ছি। তাহলে মূল শব্দ হচ্ছে কৃপণ। আমাদের নত্য বিধানের নিয়ম আছে একটা, যে রিকার থাকলে বা রি থাকলে এবারে প থাকলে মূর্ধন্য হয়, নিয়ম আছে। এটা আমি নত্য এবং সত্যবিধান নিয়মে শিখাবো, আপাতত জেনে রাখো। কৃপণ, তাহলে কি হলো? কৃপণ হইলো। এবার এই কৃপণ সাথে আমরা কি করব? চলো আমরা তা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে কি? হয়ে যাবে হচ্ছে কৃপণতা। কি যাবে? কৃপণতা। এটা শুদ্ধ এবং কি নাউন। আবার আমি কৃপণের সাথে আমি একটু আগে দেখাইছি, যদিও আমি জ দিব, তাহলে জ দিলে হবে কি? কার্পণ্য। কি হবে? কার্পণ্য হবে। কি হবে? কার্পণ্য হবে। মানে এই যে জফলা আছে, জফলা দিয়ে দিলাম, আর জফলা দিলে কি আদেশ চেঞ্জ হয়, রি হয়ে গেল আর, রি হয়ে গেল কি দেখো, রি হয়ে গেল আর, এই যে রি হয়ে গেছে আর হয়ে গেছে, এ হচ্ছে কার্পণ্য। তাহলে এটা হচ্ছে কি সঠিক নাউন, দুটো নাউন। তুমি চাইলে কৃপণতা ইউজ করতে পারো বা কার্পণ্য, যে কোনো একটা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে কনসেপ্ট। এখন যদি তুমি গায়ের জোর দিয়ে বলো কার্পণ্যতা, তাহলে বাহুল্য দোষ হয়ে যাবে। তাহলে এই বাক্যে শুদ্ধ রূপ কি হবে? শুদ্ধ রূপ হচ্ছে যে কোনো একটা, হয় কৃপণতা আর না হয় এটা, যে কোনো একটা, যে কোনো একটা। আর অনুচিত কি হবে? অনুচিত অবশ্যই এটা হবে। বুঝতে পেরেছ? আই থিঙ্ক বুঝতে পারছো। নেক্সট, ছেলেটি ভয়ানক মেধাবী। হাই হাই আল্লাহ। আচ্ছা ভাই, ভয়ঙ্কর না বা ভয়ানক না, এখানে হবে ছেলেটি অত্যন্ত। এই অত্যন্ত বানানকে আবার ঠিক রাখো। হ্যাঁ, অত্যন্ত বানান ঠিক রাখো, মনে রাখবা। অত্যন্ত এটা হচ্ছে সঠিক, এটা কি সঠিক। আর আরেকটা আছে কি আকার দিয়া, এটা কি গুণা হবে, এটা কি ভুল, এটা ভুল। কেন ভুল জানো? দেখো, এটা সন্ধি করলে, আমি অন্যদিন শিখাই দিব, সন্ধি করলে হয় অতি যোগ অন্ত হয়, কি হয়? কোনো কার নাই, অ হবে। হ্যাঁ, আর এটা সন্ধি করলে হবে অতি যোগে যে আকার আছে না, এই আকারটা চলে আসবে, হয়ে যাবে হচ্ছে আন্ত। আর আন্ত বলে কিছু নাই, কারণ এটা ভুল, আর অন্ত বলে কিছু আছে, কারণ এটা সঠিক। তো আমরা মনে রাখবো অত্যন্ত সঠিক, এটা খেয়াল রেখো, অত্যন্ত খেয়াল রেখো, অত্যন্ত বলো না বা লিখো না। আর মেধাবী বানানটা ভুল, মনে রাখবা মেধাবী, এই মেধাবী বানানটা দীর্ঘিকার হয়, মেধাবী, মায়াবী, হ্যাঁ, এবার মনীষী লাস্টে দীর্ঘিকার হয়, এই বানানগুলো হচ্ছে কি হবে? দীর্ঘিকার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বি ইউনিটে 2022-23 সেশনে লিখিত অংশে আসা একটি প্রশ্ন বাক্যশুদ্ধির সমাধান করব। আজকের এই সমাধানের মাধ্যমে পরবর্তী তোমার পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে অবশ্যই তুমি হুবহু বা নিয়ম থেকে কমন পাবে। চলো আমরা প্রশ্নটি প্রথমেই পড়ে ফেলি, তারপর আমরা দেখি কি অবস্থা। প্রশ্নটি হচ্ছে, খেয়াল করে দেখো, বানান ভুল ও বাক্যের অসঙ্গতি দূর করে বাক্যগুলো আবার লেখো। কত নম্বর? 5 নম্বর। বাক্য আছে কয়টা? বাক্য আছে 5টা। খ ইউনিটের প্রশ্ন, 2022-23 সেশনের প্রশ্ন। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা শুরু করি। চলো একটি একটি করে শুরু করি আমরা। প্রথমে ক নম্বর প্রশ্নটা কি বলেছে? এই সব মানুষগুলো, এই যে ডিস্টার্ব, তোমরা কি পাইছো? তোমরা কি বুঝছো কোথায় ডিস্টার্ব আছে? দেখো, সব মানুষগুলো, খেয়াল করে দেখো, সব মানুষগুলো, এখানে ডিস্টার্ব। মনে রাখবে এটা বাহুল্য দোষ, হয় সব মানুষ বলতে হবে অথবা বলতে হবে হচ্ছে মানুষগুলো, যে কোনো একটা। কি বলতে হবে? মানুষগুলো। তবে এই গুলিন বা গুলো, এগুলো নর্মালি ইতর প্রাণীর সাথে যুক্ত হয়, তাই মানুষগুলো না বলাই ভালো, সব মানুষ বললে সুন্দর বেশি। দুটোই কারেক্ট, তোমার যেটা ইচ্ছা লিখলে নম্বর পেয়ে যাবা। তবে থাকে না কোনটা অধিকতর গ্রহণযোগ্য, সেক্ষেত্রে আমরা বলবো এই সব মানুষ আজ উদ্বাস্ত না, এখানে ভুল আছে। এখানে খেয়াল করে দেখো, ভুল আছে। এটা হবে হচ্ছে উদ্বাস, ভালো করে লিখি, রস্যু দয়ে বয় আকার দন্ত শয় তয় রস্যুকার, উদ্বাস্তু। এখন কম্পিউটার ফন্টে কিন্তু এটা দেখতে এরকম এরকম থাকে, এরকম। হ্যাঁ, তাহলে আমরা খেয়াল রাখবো এখানে উদ্বাস্ত হয়ে গেছে, উদ্বাস্তু হবে। ঠিক আছে, জীবন কাটিয়েছে। তাহলে শুদ্ধ করে কি হবে? এই সব মানুষ আজ উদ্বাস্তু জীবন কাটিয়েছে। গুড। তাহলে এই বাক্যে ভুল আছে কয়টা? ভুল আছে হচ্ছে 2টা। তার মানে পার ভুল কত? পার ভুল 0.5 সমান কত? 1 নম্বর। বুঝতে পেরেছ? নেক্সট বাক্যে যাচ্ছি আমরা। মূর্খ লোকের, এই যে মূর্খ বানানটা ভুল, আমরা জানি মূর্খ বানানে দীর্ঘ হয়, তাহলে একটা ভুল পেয়ে গেছি। চলো আর ভুল পাওয়া যায় কিনা খেয়াল করে দেখি। মূর্খ লোকের দুর্গতি, এই যে দুর্গতি বানান ভুল, সীমা থাকে না, বাকি ঠিক আছে। দুর্গতি মনে রাখবা, যদি কোনো শব্দের সেন্স নেগেটিভ বোঝায়, খারাপ বোঝায়, তাহলে সেটা দয়স্কারে দু হয়। দুর্গতি বলতে খারাপ গতি, যার গতি ভালো না, খারাপ গতি বা মন্দ, বুঝতে পেরেছো? দুর্গতির। তাহলে এ হচ্ছে
খারাপ কিছু দয়রস্কারে দু হবে। এরকম দুর্নাম, দুর্নীতি, দুর্ঘটনা, দুর্বিষহ, দুর্ভাগ্য এই শব্দগুলো দ্বারা মূলত দুস্থ শব্দগুলো দ্বারা খারাপ বোঝায়, দয়রস্কারে দু দিয়ে শুরু হবে। এছাড়াও এই শব্দের শুরুতে দয়রস্কারে দু হবে নাকি দয়দীর্ঘরে দু হবে এটা নিয়ে কিন্তু আমার একটা নিয়ম আছে। ওই নিয়মটি পড়ে ফেললে দয়রস্কারে দু বা দীর্ঘ যতই আসুক পরীক্ষায় তুমি ইনশাল্লাহ আনসার করতে পারবে। চলো নিয়মটি আমি দেখিয়ে ফেলি। নিয়মটি হচ্ছে শব্দের সেন্স দ্বারা দূরত্ব বোঝালে মনে রাখবা দয়ে দুর্ঘ হবে, দয়ে দুর্ঘ হবে। তাহলে কিরকম? দূর দ্বারা দূরত্ব বোঝায়, দূরত্ব, দূরবর্তী, দূরের জিনিস, দূরবীক্ষণ, দূরের জিনিস দেখায়, দূরীকরণ, দূরীভূত, দূরী করা, দূরদর্শী, দূর জিনিস দেখতে পাওয়া, দূরদর্শন, দূরপ্রাচ্য, দূরদৃষ্টি সেম, দূরাগত, দূর থেকে আগত, দূরগামী, অনেক দূরত্ব, দূরান্ত, দূর দূরান্ত, এগুলো প্রত্যেকটা দূরত্ব বোঝায়। আর এ পাশে আসো, দূরত্ব না বোঝালে আমি এখানে শর্টকাটে বলে দিয়েছি, খারাপ না বুঝিয়ে, মানে খারাপটা ওটাও বলা যায়, বাট আমি টেকনিকটা সহজ করার জন্য বলেছি যে দূরত্ব বোঝালে দীর্ঘকারে দু, আর দূরত্ব না বোঝালে দয়স্কারে দু, সে একবারই শেষ। তাহলে দেখো, দুর্ঘটনা, দুর্বিষহটা গুরুত্বপূর্ণ বানান, দুর্বিষহ, দুরারোগ্য, দুর্ভোগ্য, দুস্থ, হ্যাঁ, দুষ্কৃতি গুরুত্বপূর্ণ। এখানে দুষ্কৃতি নিয়ে আমার একটু কথা আছে, মনে রাখবা এই হচ্ছে দুষ্কৃত, এটাও শুদ্ধ, আবার এই হচ্ছে দুষ্কৃতি, এটাও শুদ্ধ। কিন্তু যখন তুমি বলবা কারি, দুষ্কৃতকারী, তখন কিন্তু দুষ্কৃত হবে, শুধু কি হবে? দুষ্কৃত হবে। এটা পরীক্ষা কিন্তু আসে, হ্যাঁ, দুষ্কৃতকারী, নট দুষ্কৃতিকারী, এটা খেয়াল রাখবা, শেখাই দিলাম এক্সট্রা ইনফরমেশন। এরপর আসো দুর্বৃত্ত, দুরাকাঙ্ক্ষা, এই যে দুরাকাঙ্ক্ষার বানানটা পরীক্ষা আসে, দুরবস্থা প্রচুর আসে, দুরবস্থা পরীক্ষা প্রচুর আসে। তারপর দুর্গ, দুর্গা, দুর্গা পূজা, দুর্ভিক্ষ, দূরদৃষ্টি, দূরদৃষ্টি, দেখো দূরদৃষ্টি, খেয়াল করে দেখো, দূরদৃষ্টি এটা মানে হচ্ছে কি? এটা মানে দূরের জিনিস দেখা, দূরদৃষ্টি, দূরদৃষ্টি। আর দূরদৃষ্ট, দূরদৃষ্ট বলতে মন্দ ভাগ্য, মন্দ কি বোঝায়? মন্দ বোঝায়, মন্দ ভাগ্য, মন্দ বোঝায়, এটা একটু খেয়াল রাখবা। এবার দুর্ভিক্ষ, দুর্প্রাপ্য, ঠিক আছে সবকিছু। এখন এই নিয়মটাকে আবার ব্যতিক্রম আছে, সেটা কি? যেমন দেখো, দূষক, দূষণ, দূষিত, দূষণীয়, দূর বা, এখানে রেফ হবে একটা, দূর বা, দূত কিংবা রাষ্ট্রদূত, এই শব্দগুলো দ্বারা কিন্তু নর্মালি মানে এটা ওই দূরত্ব না কি দূরত্ব এইসব কিচ্ছু বোঝাচ্ছে না, মুখস্থ রাখবো। দূষক, দূষণ, দূষিত, দূষণীয়, দূর বা, দূত, এই শব্দগুলো দ্বারা কিন্তু মানে দূরত্ব বোঝায় না। তবু কি হয়েছে? দয়দীর্ঘকারে দু হয়েছে। এই বানান কয়টা অবশ্যই মুখস্থ রাখবো। তাহলে আমরা মুখস্থ রাখবো, দূরত্ব বোঝালে দয়দীর্ঘকারে দু হবে, দূরত্ব না বোঝালে দয়স্কারে দু হবে। তবে কয়েকটা ব্যতিক্রম আছে, সেটা কি কি? দূষক, দূষিত, দূষণীয়, দূষণ, দূর্বা, দূত, রাষ্ট্রদূত, এগুলো একটা মনে রাখবা। ওকে, চলো 3 নম্বর বাক্যে যাই আমরা। 3 নম্বর বাক্যে বলেছে তাহার। আমরা জানি বহু বচন, আমরা জানি বাহুল্য দোষ, আমরা জানি যে সাধু থেকে চলিত রূপান্তর হয়, আধুনিক বাংলা হয়। তাহলে আমরা তাহারকে করে ফেললাম তার, কি করে ফেললাম? তার করে ফেললাম। চলো পরবর্তী আর কোনো ভুল আছে কিনা দেখে নিই। তাহার জন্য অপেক্ষা করা মোটেও সমীচীন, এই যে সমীচীন হবে না, বানানটা ভুল। সমীচীন হয়, দীর্ঘই দীর্ঘই হয়, কি হয়? এই হচ্ছে সমীচীন। এরকম আছে মনীষী, জীবনী, ভাগীরথী, হরিতকী, এরকম অনেকগুলো শব্দ আছে, হ্যাঁ, উদিচি, তারপর হচ্ছে প্রতীচি আছে, মহিষী, গরিয়সী, পটিয়সী, এরকম বানান আছে যেগুলো দীর্ঘকার দীর্ঘকার হয়। এগুলোকে আমি নাম দিয়েছি কি? এগুলোকে আমি নাম দিয়েছি 22। কি নাম দিয়েছি? 22 নাম দিয়েছি, মানে দীর্ঘই দীর্ঘই। চলো আমরা একটি ছন্দ শিখবো, যেখানে 7টা থেকে 8টা শব্দ আছে, যে 8টা শব্দগুলো এই 22 হয়, মানে দীর্ঘই দীর্ঘই হয়। চলো আমরা আজকের এই ক্লাস থেকে শিখে ফেলি। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাস থেকে পরবর্তী সময় বাক্যশুদ্ধি কিংবা বানান শুদ্ধি আসলে প্রশ্ন কমন পাবে। এই যে এই জিনিসগুলো শিখে নিলেই প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। ওকে, তাহলে মনে রাখবা কিভাবে? দেখো, প্রতীচি, দেখো প্রতীচি, প্রতীচি মানে হচ্ছে পশ্চিম দিক, লিখে রাখো খাতায়, প্রতীচি বলতে পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকের 22টি হরিতকী, কি বলেছে? প্রতীচি, প্রতীচি মানে পশ্চিম দিকের 22টি হরিতকী। হরিতকী একটা গাছ, হরিতকী বলতে একটা হরিতকী গাছ, 22টি হরিতকী গাছ। ও উদিচি, উদিচি মানে হচ্ছে উত্তর দিক। মনে রাখবা উদিচির ভাগীরথী নদী, তাহলে নদীর নাম কি? ভাগীরথী। গাছের নাম কি? হরিতকী। কয়টা হরিতকী? 22টা। আর কোন দিকের হরিতকী? প্রতীচির মানে পশ্চিম দিকের হরিতকী, পশ্চিম দিকের হরিতকী। আর উদিচি মানে কি? উত্তর দিকের ভাগীরথী। মনে রাখবা এইভাবে কানেক্ট করে ফেলো। প্রতীচির 22টি হরিতকীর গাছ ও উদিচির ভাগীরথী নদীর জীবনী লিখতে হলে, তাহলে কি বলেছে? মূল পয়েন্ট কি? জীবনী। জীবনী লিখতে হলে অবশ্যই কি হইতে হবে? মহীয়সী হইতে হবে, মনীষী হইতে হবে। কেমন মনীষী? মহীয়সী মনীষী হইতে হবে, হওয়া সমীচীন। সমীচীন মানে কি? মনে রাখবা সমীচীন বলতে উচিত বোঝায়। কি বোঝায়? উচিত বোঝায়। তাহলে আমরা মনে রাখবো প্রতীচির 22টি হরিতকীর গাছ ও উদিচির ভাগীরথী নদীর জীবনী লিখতে হলে মহীয়সী হওয়া, মহীয়সী সমীচীন হওয়া,
মহীয়সী সমীচীন হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে মনে রাখবো আমরা কি কি শব্দ আছে। প্রতীচি দীর্ঘার দীর্ঘার, হরিতকি দীর্ঘার দীর্ঘার, উদিচি দীর্ঘই দীর্ঘই, ভাগীরথী, তারপর হচ্ছে জীবনী, তারপর হচ্ছে মহীয়সী, এগুলো হচ্ছে দীর্ঘই দীর্ঘই, সমীচীন, তারপর হচ্ছে মনীষী। বুঝতে পারছো? তাহলে এই শব্দগুলো আমরা মনে রাখবো। আজকে আমরা শিখে নিলাম 22টি, মানে দীর্ঘই দীর্ঘই। নেক্সট, তোমার অসৌজন্যে তিনি ব্যথিত হয়েছে। ওকে, এখানে এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলবো। যদি এটা ঠিক আছে, আছে, দেখো মূল শব্দ হচ্ছে সুজন। সুজন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে তা যুক্ত করলে নাউন হয়ে যায়। তাহলে হবে কি? সুজনতা। এটা কিন্তু শুদ্ধ, এটা কি নাউন, শুদ্ধ। এইটাকে আর একটা ভাবে কিন্তু নাউন করা যায়, জ দিয়ে। কি দিয়ে? জ দিয়েও কিন্তু নাউন করা যায়। তাহলে সেটা করলে কি হবে? সেটা করলে একটু চেঞ্জ হবে। কি হবে? একটু চেঞ্জ হবে, আদিস্বর বৃদ্ধি পাবে। সু উ থাকলে ও হয়। আমি পূর্বের ভিডিও করেছি, সেখানে আমি এই জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। এই দেখো, আমি পরবর্তী অংশে লিখে রেখেছি যে যদি রস্যু থাকে, রস্যু থাকলে ও বা ও হবে। কি হবে? ও বা ও হবে। অর্থাৎ জ যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়, মানে চেঞ্জ হয়ে যায়। তাই সু হয়ে যাবে কি? শো। তাহলে এ হচ্ছে জফালা হয়ে গেল সৌজন্য। এটাও কি? এটা হচ্ছে নাউন। তাহলে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, তোমার যেটা ইচ্ছা ইউজ করবা। তবে বর্তমান সময়, আধুনিকতায় বর্তমান সময় এই শব্দের প্রচলনটা একেবারে নেই, এটা আছে। তাই আমি বলবো এটা ইউজ করাই ভালো, এটা ইউজ করাই ভালো। এখন এই শব্দটা তখনই নষ্ট হয়ে যায় যখন এই শব্দটা দেখো সৌজন্য। সৌজন্য এটা নাউন, কিন্তু তুমি এরপরে আবার তা দিয়েছো। কি দিয়েছো? তা দিয়েছো, ডাবল নাউন করে ফেলেছো, বাহুল্য দোষ। তখন কি হবে? তখন এটা ভুল হবে। অর্থাৎ সৌজন্যই ঠিক আছে, সৌজন্যতা বললেই গুনাহ হবে, মানে ভুল হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। আমি এমনি কথা বললাম অতিরিক্ত। তিনি ব্যথিত, এই যে দেখো এখানে ডিস্টার্ব আছে। তাহলে মোর রাখবা আজকে থেকে ব্যথা। মোর রাখবা, ব্যথা বানান কি হয়? বয়জা ফলা হয় শুধু। কিন্তু তুমি যদি মনে করো ব্যথা বয়জা ফলা আকার দিবা, তাহলে ভুল হয়ে যাবে। সিমিলারলি এখান থেকে এসেছে ব্যথিত। ব্যথিত বানানটা কিন্তু এখন ঠিক আছে, মানে জফলার পরে আকার হবে না। বাট তুমি যখন জফলার পরে আকার দিয়ে দিবা, তখন কিন্তু ব্যথিত বানানটা কি যাবে? ভুল হয়ে যাবে। খেয়াল করে, ভুল হয়ে যাবে। তাহলে এখানে কি দিয়েছে? আকার দিয়েছে, তার মানে ভুল দিয়েছে। তার মানে আমরা এই বাক্যে ভুল পেয়েছি। এই যে এটা ভুল। আচ্ছা, আমি ক্রস দিয়ে দিই, ভুল পেয়েছি, এটা আমি ভুল পেয়েছি। এখন যেহেতু প্রত্যেকটা বাক্যে আমরা দুইটা করে ভুল পেয়েছি, দেখো দুইটা করে ভুল পেয়েছি, দেখো দুটো করে ভুল পেয়েছি। তাহলে এখানে তো আমার মনে হচ্ছে একটা ডিস্টার্ব আছে, ভুল তো আরেকটা আছে। চলো আমরা আরেকবার সুন্দর করে গুছিয়ে পড়ি। তোমার সৌজন্যে, মানে আমার নিজেরা আটকে দিতেছে, তোমার অসৌজন্যে তিনি এখান থেকে একটা পাঠ করে ফেলাও। তিনি ব্যথিত হয়েছে, এই যে ভুল। তিনি, দেখো তিনি প্রোনাউন ইউজ করেছে। তিনি মূলত যারা বয়সে বড় কিংবা সম্মান করা হয় তাদের ক্ষেত্রে তিনি হয়। আর তিনি হলে ক্রিয়াপদে অবশ্যই কি হবে? তিনি হলে ক্রিয়াপদে অবশ্যই হয়েছেন হবে। কি হবে? হয়েছেন। তিনি হয়েছেন, তিনি ব্যথিত হয়েছেন। বুঝতে পেরেছ? তাহলে এখানে একটা ভুল ছিল, ভুল ছিল এটা, আর ভুল ছিল এটা, ব্যথিত। তার মানে শুদ্ধ হবে কি? তিনি ব্যথিত হয়েছেন। এই প্রশ্নটা কিন্তু আমার ভালো লাগছে। কেন জানো? ওই যে তিনি ব্যথিত হয়েছে, ঠিক আছে, ওকে, এটা তা বলি, কিন্তু হয়েছেন, তিনি হয়েছেন, বিষয়টা কিন্তু ঝামেলা আছে। যদি বলা হয়তো এরকম তোমার অসৌজ, উফ, আমি সরি, আমি নিজেই ভুল উচ্চারণ করতেছি। মানে এই শব্দটা আসলে কখনো তো সৌজন্য পড়ি আমরা সবসময়, অসৌজন্য তো কখনো পড়ি না। তাহলে আমরা তোমার অসৌজন্যে তিনি ব্যথিত হয়েছেন হবে। আর সে যদি বলতো সে, তাহলে সে ব্যথিত হয়েছে, সে দিলে আবার কি? এটা ঠিক থাকতো। বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে চেঞ্জ করে ন দিলে হয়েছেন হয়ে যাবে। বুঝতে পারলা? তাহলে সে ব্যথিত হয়েছে আর তিনি ব্যথিত হয়েছেন। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, নেক্সট, তুমি কি ধৈর্য ধারণ করতে পারছো না? এটা কোশ্চেন মার্কার। এটা কি? কোশ্চেন মার্কার। তাহলে কোশ্চেন যদি প্রশ্ন করা হয়, অবশ্যই কি হবে? কোশ্চেন মার্কার দিবা, জিজ্ঞাসাবোধক চিহ্ন দিবা। এবং এই কয় দীর্ঘারে কি হবে না হবে? কি কয়রেশকারে কি হবে? তাহলে ভুল আছে দুইটা। আচ্ছা, আমরা বললাম তুমি কি, এরকম পরীক্ষা আরো আসছে, তুমি কি ঢাকা যাবে? তুমি কি ঢাকা যাবে? এই দেখো, এই সকল প্রশ্নগুলো কিন্তু কয়রেশকারে কি হয়? তখন তুমি বলবো কি হ্যাঁ যাবো, না যাবো না, এই টাইপের, হ্যাঁ বা না। তাহলে কয়রেশকারে কি হবে? এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে। আমার মনে হয় এটিও বুঝতে পেরেছো, এখানে দুটো ভুল ছিল। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। যা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা কোন কোন টপিকের ক্লাস চাও, কি টপিকের ক্লাস চাও, এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে লিখবে তোমরা কি ভিডিও চাচ্ছ। আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে একবার সুযোগ দিলেও আমার মনে হয় তোমার নিজেকে আরো একবার সুযোগ দেওয়া উচিত। এখনো তোমার জন্য জাবি, চবি, জবি, রাবি ও গুচ্ছ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অপেক্ষারত। তুমি চাইলে একটি আসন নিজের করে নিতে পারো। মনে রাখবে, এর জন্য শুধু দরকার একটি ভার্সিটি ওয়াইজ রেজিস্টার। এর জন্য প্রথমেই তোমাকে ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আর আমাদের এই অল ইন ওয়ান ব্যাচে আমরা ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সে বাংলার জন্য থাকছে 15টি ক্লাস, ইংলিশের জন্য থাকছে 15টি ক্লাস, জিকের জন্য থাকছে 15টি ক্লাস এবং সর্বশেষ তোমার প্রস্তুতিকে গুছিয়ে এবং ঝালাই করে দেওয়ার জন্য থাকছে 4 থেকে 5 ঘন্টা ব্যাপী ম্যারাথন ক্লাস এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তোমার নিজেকে যাচাই করার জন্য প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। আর তার জন্য আমাদের এই ব্যাচে প্রতিটি সাবজেক্টের টপিক ভিত্তিক এক্সাম থাকবে, প্রতিটি সাবজেক্টের মডেল টেস্ট থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এবং মডেল টেস্ট শেষে তুমি আমাদের ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপে সকল এক্সাম ফাইল পেয়ে যাবে। আর এত কিছু পাচ্ছ মাত্র 1499 টাকায়। আর তাই কোর্সটি এনরোল করতে পেজে নক করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ। মনে রাখো, এই কোর্স কিন্তু 3, 4, 5 মাস নয়, তোমার বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত আমরা পড়াবো তোমাকে।